হবে
ভাই আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ভাই আপনি শুরু করতে পারবেন। সবাই আস্তে আস্তে হয়তো কয়েকজন আমরা রেকর্ড করতেছি, ওইটা হয়তো কয়েকজন পরে জয়েন করবে। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। যদিও আমার এখানে এখন রাতে 12টা বাজতেছে। তো সময়ের আসলে ব্যবধানের কারণে শুক্রবারে করতে হচ্ছে। কারণ অন্যদিন দেখা যায় যেহেতু ডিফারেন্ট টাইম জোন, তোমাদের সকাল হলে হয়তো আমার রাত, বা আমার রাত হলে সকাল হলে তোমাদের রাত। আর তাছাড়া ল্যাব, তো আমি ল্যাব বলতে তোমাদের ওয়ার্ড বা ক্লাস সবকিছু মিলে সময় মিলানোটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। এ কারণেই শুক্রবারটাই চুজ করা লাগছে। তো আশা করি সবাই ভালো আছো। আহ এটা অবশ্যই আমার জন্য একটা ভালো অনার এবং অ্যাট দ্য সেম টাইম ভালো অনুভূতি যে আমার মেডিকেলের স্টুডেন্টদের সামনে আমি নিজের কিছু গল্প বা নিজের রিসার্চের গল্প শেয়ার করতে পারতেছি, এবং অ্যাট দ্য সেম টাইম যে কিভাবে এই ফিল্ডে আসা যায়, যারা ইচ্ছুক আর কি, তাদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যদিও সময় অনেক কম, অল্প সময়ের মধ্যে হয়তো সবকিছু বলতে নাও পারতে পারি, বাট চেষ্টা করবো যতদূর পারা যায়। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকের টাইটেল হচ্ছে মাই জার্নি ইনটু বায়োমেডিক্যাল রিসার্চ, এক্সপ্লোরিং ফিউচার অপরচুনিটিস ফ্রম এ মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তো যেমনটা টাইটেল বললাম, আমি মূলত হয়তো আমার রিসার্চের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে বলবো, যে আমি যে ফিল্ডগুলোতে রিসার্চ করেছি এখন পর্যন্ত, কি ধরনের রিসার্চ করেছি, এবং আমি যে ইনস্টিটিউশনগুলোতে আছি এখন, ওখানে কি ধরনের রিসার্চ হচ্ছে যেগুলো আমাদের মেডিকেল রিলেটেড। আর এরপরে বায়োমেডিক্যাল রিসার্চ সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যে বায়োমেডিক্যাল রিসার্চ জিনিসটা কি, বায়োমেডিক্যাল রিসার্চে কি কি ধরনের রিসার্চ হয় যেটা আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করা যায়, এবং আমরা যারা মেডিকেল কমপ্লিট করছি তারা ওই ফিল্ডে যদি যেতে চাই, কি কি ধরনের রিসার্চ স্কোপ আছে, কিভাবে আমরা ওই রিসার্চ স্কোপগুলো খুঁজে বের করতে পারবো, বা একটা ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করতে পারবো, যত সম্ভব ইন শর্ট কিছু বলার চেষ্টা করব। আর যতটুকু পারলে পারলাম, না হলে তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো। আর এরপরও যদি বাকি থেকে যায় বা আরো কোনো কোশ্চেন থাকলে, ফিউচারে তো আছি, আবার কথা হবে ইনশাল্লাহ। আমার পরিচয় অলরেডি তোমাদের ফেসবুক পেজে বা সব জায়গায় আছে অলরেডি আশা করি। আমি 53rd ব্যাচের, 2016-এ আমি এমবিবিএস পাস করেছি, এবং 17-এ ইন্টার্নশিপ শেষ করেছি। আর 18-এ আমি ইউএসএতে এসেছি মাস্টার্স প্রোগ্রামে। আমার মাস্টার্স প্রোগ্রাম ছিল মূলত ক্যান্সার বায়োলজি নিয়ে, ক্যান্সার নিয়ে রিসার্চ ছিল আমার। আর 21-এ আমি পিএইচডি শুরু করেছি। পিএইচডি হচ্ছে আমার ফার্মাসিউটিক্যাল সায়েন্স বা ফার্মাকোলজি, আর রিসার্চ ফোকাস হচ্ছে নিউরোসায়েন্স নিয়ে। আমি এখনো শেষ হয় নাই, অলমোস্ট, হোপফুলি নেক্সট ইয়ার শেষ হবে আশা করতেছি। আর এট দ্য সেম টাইম আমি এখন আরেকটা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জব করছি। যদিও আমি টেকনিক্যালি এখনো গ্রাজুয়েট স্টুডেন্ট, আই মিন পিএইচডি স্টুডেন্ট এখনো, যেহেতু আমার পিএইচডি শেষ হয়নি। তো কিছু কমপ্লিকেশনের কারণে আমার ডিফারেন্ট ইনস্টিটিউশনে এট দ্য সেম টাইম থাকা লাগছে। আদারওয়াইজ স্টিল আই এম এ পিএইচডি স্টুডেন্ট। তো যেটা বললাম, আমার রিসার্চ জার্নি আমি শুরু করেছি এমএস, মাস্টার্স করেছি আমি, ক্যান্সার রিসার্চ ছিল আমার। আমার মাস্টার্স ইনস্টিটিউট ছিল তাস্কিগ ইউনিভার্সিটি, এটা অ্যালাবামাতে অবস্থিত। আর যে ডিপার্টমেন্টে আমার রিসার্চ করেছি, রিসার্চ ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ বায়োলজি। আর যেমনটা এখানে তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ, কিছু পেট্রি ডিশ, একটা পাইপেট, বিভিন্ন সলিউশন অ্যাড করছে। আমার রিসার্চটাও কাইন্ড অফ এই ধরনের রিলেটেড ছিল। আমরা মূলত সেল কালচার নিয়ে কাজ করছি, করেছি তখন আমি মাস্টার্সে। বিভিন্ন ধরনের আমি ক্যান্সার সেল নিয়ে, মনে করো লাং ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার,
তো এই ক্যান্সারগুলো যেমনটা ভাবে হিউম্যান বিইং এ হচ্ছে, ঠিক একইভাবে এই ক্যান্সারের সেলগুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওগুলোকে জীবিত রাখা যায় এবং তুমি সেলগুলোকে রিপিটেডলি কালচার করে এগুলোকে গ্রো করতে পারবা পেট্রি ডিশের মধ্যে। এবং ওই ক্যান্সার সেলের মধ্যেই তুমি বিভিন্ন ধরনের ড্রাগ প্রয়োগ করতে পারবা বা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবা। দেখতে যে ক্যান্সার সেলগুলো কিভাবে রিঅ্যাকশন করছে বা কোনো একটা ড্রাগের অ্যাক্টিভিটি দেখতে চাও, ওই ক্যান্সার সেলের উপরে প্রয়োগ করলা, দেখতে যে ওই ড্রাগটা কতটুকু ইফেক্টিভ। তো মোস্ট অফ দ্য টাইম যখন দেখা যায় মনে করো যে কোনো রিসার্চ হিউম্যান বিইং এ আসার আগে অনেকগুলো স্টেজ পার হয়ে আসতে হয়। তো ওই সবচেয়ে ইনিশিয়াল একটা স্টেজের মধ্যে একটা হচ্ছে সেল কালচার। আরো অ্যাডভান্স স্টেজের মধ্যে মনে করো যখন পরে হয়তো র্যাটে করে বা মাইসে করে, আরো অ্যাডভান্সে প্রাইমেট মডেলে হয়তো শিম্পাঞ্জিতে করে বা বিভিন্ন ধরনের বানর করে। তো আমার মাস্টার্সে মূলত আমি সেল কালচার নিয়ে কাজ করেছি। তো আমি এটা নিয়ে যে ২-৩ সেন্টেন্স বলছি, মূলত আমার গোল ছিল তোমাদেরকে বলা যে আমাদের মেডিকেল ফিল্ড থেকে আমরা এই ধরনের একটা রিসার্চ ফিল্ডে আসা যায়, যে ক্যান্সার সেল রিসার্চ বা ক্যান্সার নিয়ে রিসার্চ করে যেখানে। আর পিএইচডি আমি কারেন্টলি আছি হচ্ছে অবার্ন ইউনিভার্সিটিতে। আমি যে ডিপার্টমেন্টে আছি ওই ডিপার্টমেন্টের নাম ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এটা মূলত একটা ফার্মেসি স্কুলের আন্ডারে বা ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারে। আর আমার রিসার্চ মূলত হচ্ছে নিউরোসায়েন্স নিয়ে। যদি ইন শর্ট কিছু বলতে চাই, আমরা আমাদের লার্নিং অ্যান্ড মেমোরি ব্রেনে যে স্টোরেজ থাকে, আমরা অবশ্যই হিপ্পোক্যাম্পাসের ব্যাপারে জানি, হিপ্পোক্যাম্পাসের নাম শুনেছি। এটা টেম্পোরাল লোবের একটা রিজিয়ন। আমাদের মেমোরিগুলো ওখানে স্টোরেজ থাকে এবং লং টার্ম মেমোরি ফরমেশনের জন্য হিপ্পোক্যাম্পাসের অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট। তো বিভিন্ন ধরনের ড্রাগ অফ অ্যাবিউস যেগুলো মানুষ ইউজ করে, ওগুলোর কারণে মেমোরিতে অনেক ধরনের ইম্পেয়ারমেন্ট হয়। আমার রিসার্চটা কাইন্ড অফ ওই রিলেটেড, যে ড্রাগ অ্যাবিউস করলে, বিশেষ করে প্রেগনেন্সিতে কেউ যদি ড্রাগ অ্যাবিউস করে, যেটা ইউএসএ তে খুবই কমন কিছু কিছু স্টেটে, বাংলাদেশে হয়তো এটা নেই, বাট যেহেতু ইউএসএ প্রেক্ষাপটে রিসার্চ হচ্ছে আমার, ওই কারণে রিসার্চটাও ইউএস রিলেটেডই। তো কেউ যদি প্রেগনেন্সি অবস্থায় ড্রাগ অ্যাবিউজ করে, তাহলে তাদের বাচ্চাদের ক্ষেত্রে লার্নিং এন্ড মেমোরিতে কি ধরনের ইফেক্ট হয়, ওই নিয়ে আমার রিসার্চ। আমরা ব্রেন র্যাট র্যাট নিয়ে কাজ করি। র্যাটকে ওই যে ড্রাগ নিয়ে কাজ করব, ওই ড্রাগটা আমরা ফিট করাই। এরপরে র্যাট যখন বাচ্চা দেয়, তখন ওই পাপস গুলো নিয়ে বা বাচ্চাগুলো নিয়ে ওদের ব্রেন আমরা অ্যানালাইসিস করি। আবার আমরা যেরকম ফিজিওলজিতে পড়েছি অ্যাকশন পটেনশিয়াল বা বিভিন্ন রিসেপ্টর অ্যাক্টিভিটি, মনে করো গ্লুটামেট রিসেপ্টর অ্যাক্টিভিটি, অ্যাম্পা রিসেপ্টর অ্যাক্টিভিটি, এনএমডি রিসেপ্টর অ্যাক্টিভিটি, এগুলো আমরা ফিজিওলজিতে বা ফার্মাকোলজিতে পড়েছি। তো আমার রিসার্চ মূলত ওই 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 কাজগুলো নিয়েই। আমি এখানে র্যাট ব্রেনকে স্লাইস করি, স্লাইস করে ওখানে হিপ্পোক্যাম্পাসের স্লাইস দেখি। আমি লাইভ অ্যাকশন পটেনশিয়াল রেকর্ড করি, আমাদের ল্যাবে সেট আপ আছে, বা বিভিন্ন রিসেপ্টর ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করতে পারি। তো এত কথা বলার একটাই সারমর্ম, যে আমাদের মেডিকেল ফিল্ড থেকে আমরা এই ধরনের একটা রিসার্চ ফিল্ডেও আসতে পারি, যেখানে নিউরোসায়েন্স নিয়ে রিসার্চ হয় বা ব্রেন নিয়ে রিসার্চ হয় বা ব্রেনের অ্যাক্টিভিটি নিয়ে, যেমন মনে করো যেটা বললাম যে রিসেপ্টর অ্যাক্টিভিটি, এই ধরনের রিসার্চও আমরা চাইলে আসতে পারি। আর কারেন্টলি আমি আছি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। এটা কাইন্ড অফ আমার একটা জব। এটা হচ্ছে কেনসা স্টেট ইউনিভার্সিটি। এটা অন্য একটা স্টেটে, এটা জর্জিয়াতে পড়েছে। বাট আমার রিসার্চ ফিল্ড সেম, এটা চেঞ্জ হয়নি। সো আলাদা করে কেনসার রিসার্চ নিয়ে বলার কিছু নেই আপাতত। তো ইউনিভার্সিটি তো ইউএসএ তে মনে করো মোর দেন 1000 ইউনিভার্সিটি আছে। তো সব ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট নিয়ে তো আসলে ওভাবে আলাপ করা সম্ভব না, আর ওইটা দরকারও নেই। আমি ভাবলাম আমি যে কারেন্টলি যে ইউনিভার্সিটির সাথে আমি অ্যাফিলিয়েটেড আছি, বিশেষ করে অবার্ন ইউনিভার্সিটি যেখানে আমার পিএইচডি করছি আমি, এবং কেনসা স্টেট ইউনিভার্সিটি যেখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জব করছি, এই দুইটা ইউনিভার্সিটিতে আমাদের মেডিকেল ফিল্ড রিলেটেড কি কি ডিপার্টমেন্ট আছে এবং সেখানে কি কি ধরনের রিসার্চ হচ্ছে, আমি তোমাদেরকে একটু ওভারভিউ দিতে চাই। তাহলে অ্যাটলিস্ট তোমরা একটা আইডিয়া পেলে যে আরো কি কি ধরনের রিসার্চ হয়, যেগুলো হয়তো আমি করছি না, বাট অন্য কেউ করছে। তো আমার ওভার ইউনিভার্সিটি আমি যে ডিপার্টমেন্ট আগে দিয়ে বললাম, ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা মূলত হচ্ছে
ফার্মাসি স্কুলের আন্ডারে। তো এই ফার্মেসি নামটা শুনলে হয়তো তোমার মনে হবে যে ফার্মেসি তো বাংলাদেশে ফার্মেসি তো আলাদা ডিগ্রি আছে, তো মেডিকেল থেকে ফার্মেসি স্কুল বা ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু কেন যাব? রিসার্চ ফিল্ডের ব্যাপারটা আসলে কিছুটা ডিফারেন্ট। আমরা ইউএসএতে যে ধরনের রিসার্চগুলো হয়, এই রিসার্চগুলোতে তোমার সেম ধরনের রিসার্চে অনেক ধরনের সাবজেক্টের মানে ব্যাকগ্রাউন্ড মানুষ আসতে পারে। এটাতে ফার্মেসির মানুষ আসতে পারে, যেহেতু ড্রাগ রিলেটেড কাজ। যদি আমি ড্রাগের কথা বলি, ড্রাগের কাজে কেমিস্ট্রির মানুষ আসতে পারে, ড্রাগের কাজে ইভেন মাইক্রোবায়োলজির মানুষ আসতে পারে, বা ড্রাগের কাজে ফার্মাকোলজির মানুষও আসতে পারে, আর মেডিকেলের ব্যাকগ্রাউন্ড মানুষ তো আসতেই পারবে। তো এই কারণেই ফার্মেসি স্কুলের আন্ডারেই আমার পিএইচডি হচ্ছে। আর এই ফার্মেসি স্কুলের আন্ডারে 3টা ডিপার্টমেন্ট। একটা হচ্ছে ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা হচ্ছে হেলথ আউটকাম অ্যান্ড রিসার্চ পলিসি, আর একটা হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি। এর মধ্যে ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্টকে অনেকে ফার্মাসিউটিক্যাল সায়েন্সও বলে, তো দুইটা কাইন্ড অফ সেম। এখন আমি যদি ওয়ান বাই ওয়ান ডিপার্টমেন্ট নিয়ে একটু আলাপ করি যে কি ধরনের রিসার্চ হয় যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কি ম্যাচ করতে পারবো। মনে করো গাট মাইক্রোবায়োম, যে আমরা একটা যদি উদাহরণ দেই, যে খাওয়া দাওয়া যে করছি, আমাদের অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া গুলো তো আছে, এটা অবশ্যই জানো তোমরা। তো এই ধরনের অপরচুনিস্টিক ব্যাকটেরিয়ার সাথে কিন্তু আমাদের লার্নিং মেমোরি বা আমাদের যে ব্রেনের ফাংশনালিটি, এগুলা খুব ইম্পর্টেন্টলি জড়িত। তো ঠিক একইভাবে এখানে কি ধরনের কিছু রিসার্চ হয় যেখানে ওরা দেখে যে গাট মাইক্রোবায়োমের সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক, বা ডায়াবেটিসের গাট মাইক্রোবায়োমের কি ধরনের সিনারিও হয়, বা ওবেসিটিতে গাট মাইক্রোবায়োমের কি ধরনের সিনারিও হয়, এবং ওই ক্ষেত্রে মেমোরিতে সাথে তার কোনো কানেকশন আছে কিনা। তো এই মেমোরি কানেকশন যখন বলে তখন এটা কাইন্ড অফ নিউরোসায়েন্স ফিল্ডের রিসার্চও হতে পারে, আবার কাইন্ড অফ মাইক্রোবায়োলজি, যেহেতু গাট মাইক্রোবায়োম নিয়ে কাজ করছে, মাইক্রোবায়োলজি রিসার্চও হতে পারে। কিন্তু কারেন্টলি এটা আমার ড্রাগ ডিসকভারি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে এই রিসার্চটা। আরেকটা মনে করো ড্রাগ ডেলিভারি। এখন ড্রাগ ডেলিভারি বললে হয়তো মনে হতে পারে যে আমরা যেভাবে মেডিকেলে কাজ করেছি, যে একটা পেশেন্টকে একটা ড্রাগ ইনজেকশন দিলাম, কিন্তু রিসার্চে তো আর সরাসরি ইনজেকশন দেওয়া যায় না। যেমনটা ভাবে আমি বললাম যে আমি মাস্টার্সে ক্যান্সার সেল বা সেল কালচার নিয়ে কাজ করেছি। তো এই ড্রাগ ডেলিভারিটা হয়তো বা কোনো একটা ক্যান্সার সেলের উপরে প্রয়োগ করা লাগতে পারে, অথবা এই ড্রাগটা কোনো একটা এনিম্যাল মডেল যেমন মাউস বা র্যাটের উপর প্রয়োগ করা যেতে পারে, অথবা ইভেন আমি যে ব্রেন স্লাইসের কথা বললাম আগে দিয়ে, আমরা যদি ব্রেন স্লাইস করি, আমরা মনে করো আমার রিসার্চ নিয়ে যদি বলি, আমি ব্রেনটা স্লাইস করে এটা আর্টিফিশিয়াল সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আমরা ল্যাবে তৈরি করি। ওই ফ্লুইডে ব্রেন স্লাইসটা আমরা 6-7 ঘন্টা ধরে অ্যালাইভ রাখতে পারি, এবং ওই 6-7 ঘন্টা জুড়েই আমরা ওই ব্রেন সেলের অ্যাক্টিভিটি রেকর্ড করতে পারি। তো ওই ব্রেন সেল বা ওই ব্রেন স্লাইসের মধ্যে আমরা ড্রাগ প্রয়োগ করতে পারি এবং দেখতে পারি যে মনে করো এনএমডিএ রিসেপ্টর, যে এই রিসেপ্টরটা অ্যাক্টিভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা যদি একটা ড্রাগ ওখানে প্রয়োগ করি। তো এই ধরনের একটা রিসার্চ হতে পারে। এভাবে আমরা দেখতে পারি যে এটা কোনো মেমোরির সাথে কোনো কানেকশন হচ্ছে কিনা, যেটার জন্য ডিফারেন্ট মেথোডোলজি আছে যেটার মাধ্যমে আমরা দেখতে পারি। আরেকটা হচ্ছে প্রোটিয়াজম ইনহিবিটর। এটা একটা ইনহিবিটর তারা প্রয়োগ করে দেখে যে বিভিন্ন ধরনের টিউমার, ক্যান্সার হতে পারে বা এনি আদার টিউমার হতে পারে, যেটাতে ওরা প্রয়োগ করে দেখে যে এটার সাথে টিউমার শ্রিঙ্কেজের কোনো সম্পর্ক আছে কিনা, বা টিউমার প্রগ্রেশনের কোনো সম্পর্ক আছে কিনা। এই ধরনের কিছু রিসার্চ হয়। আরেকটা রিসার্চ হয় ফার্মাকোজিনোমিক্স। এটা খুব ইন্টারেস্টিং। এরা হচ্ছে মূলত কাইন্ড অফ প্রেডিক্ট করে একটা ড্রাগ, একটা ডিজিজ হবে নাকি হবে না, এই ধরনের যে জিন স্টাডি করে ওরা বলতে পারে জিনোম সিকোয়েন্সিং করে যে কারো একটা ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কতটুকু। অথবা আরেক ভাবে বলা যায়, এটা অনেকটা প্রেসিশন মেডিসিন টাইপের। মনে করো ইউএসএ যেহেতু অনেক ধরনের মানুষ আছে, পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে, একটা ড্রাগ এশিয়ান মানুষে যেটা কাজ করবে সেটা যে আমেরিকান মানুষেও কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই, যেহেতু জেনেটিক্স সম্পূর্ণ ডিফারেন্ট। তো ফার্মাকোজিনোমিক্স অনেক সময় এই ধরনের প্রেসিশন মেডিসিন নিয়েও কাজ করে, যে জেনেটিক্স বেসড ড্রাগ কিভাবে তৈরি করা যায়, যে এই ড্রাগটা শুধুমাত্র আমেরিকানদের জন্যই বেটার
টুইট করে, বা এই ড্রাগটা শুধুমাত্র এশিয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্য, বা সাউথ এশিয়ান টু বি মোর স্পেসিফিক যদি বলি, যে সাউথ এশিয়ানদের জন্য ভালো কাজ করে। এই ধরনের কিছু রিসার্চ হয়, যেটাতে আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যায় এই রিসার্চেও। এর মধ্যে মনে করো ফার্মাকোজিনোমিক্সের যিনি রিসার্চ করেন, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং উনি আমাকে নিতে আগ্রহী ছিলেন। বা প্রোটিয়াজম ইনহিবিটরস নিয়ে যিনি কাজ করেন, ওনাকেও আমি পিএইচডি শুরু করার আগে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং উনিও যথেষ্ট আগ্রহী ছিলেন আমাকে নেওয়ার জন্য। আর ক্যান্সার রিসার্চ যেমনটা বললাম, আমি মাস্টার্সে কাজ করেছি, আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারেও ক্যান্সার নিয়ে রিসার্চ হয়। এটা আবার ড্রাগের প্রয়োগ নিয়ে হতে পারে, বা একটা ক্যান্সারের প্রগ্রেশন নিয়েও হতে পারে। আরেকটা ডিপার্টমেন্ট বললাম আমি, হেলথ আউটকাম অ্যান্ড রিসার্চ পলিসি। তোমাদের আগের প্রেজেন্টেশনগুলোতে ম্যাক্সিমামই লিটারেচার রিভিউ, বা আমার মনে হয় পাবলিক হেলথ রিলেটেড অনেকগুলো কাজই তোমাদের হয়েছে বা হচ্ছে, এবং অনেকগুলো প্রেজেন্টেশনই হয়েছে। তো আমি যদিও পাবলিক হেলথ ফিল্ডের মানুষ না, সো আমি পাবলিক হেলথের ব্যাপারে হয়তো আইডিয়া দিতে পারবো না। কিন্তু এই ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারে এই হেলথ আউটকাম এন্ড রিসার্চ পলিসি, এই ডিপার্টমেন্টের কাজটা কিছুটা পাবলিক হেলথ রিলেটেড, এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে ভালোই আসে। এখানে আমার দেখা মতে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ এসেছে, সাইকোলজি নিয়ে যারা কাজ করে সাইকোলজি ডিপার্টমেন্টের মানুষ এসেছে, ফার্মেসি ডিপার্টমেন্টের মানুষ তো অবশ্যই আসে এখানে, যারা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড। অনেকগুলো বাংলাদেশি মানুষ এখানে আমার পরিচিত, যারা ফার্মাসি থেকে বাংলাদেশ থেকে পড়েছে বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছে, ওরা এই ধরনের সাবজেক্টে আসে, আর মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও আসে। কিন্তু এটার একটাই সমস্যা, সমস্যা না আমি বলবো, যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এখানে প্রচুর ডেটা নিয়ে কাজ হয়, যেটা পাবলিক হেলথের সাথে রিলেটেড, যেমনটা বললাম। প্রচুর ডেটা অ্যানালাইসিস করতে হয়, এবং বিভিন্ন ধরনের কোডিং এর কাজও জানা লাগতে পারে। কিন্তু তাই বলে যে আসা যাবে না তা না, অবশ্যই আসা যাবে, এবং মেডিকেলে অনেকেই আসে এখানে। এখানে মনে করো আমি যদি কিছু এক্সাম্পল দেই, যে বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে কাজ হয়, বা পেশেন্ট কেয়ার সার্ভিস নিয়ে, ওরা ওই ডিভাইসের ইমপ্লিমেন্টেশন যে যারা ইউজ করলো তাদের বা ইভ্যালুয়েট করে দেখে, ওই ডেটাগুলো কালেক্ট করে, ওরা অ্যানালাইসিস করে পেশেন্ট আউটকাম কেমন হচ্ছে। বা যে বিভিন্ন ড্রাগের ইফেক্টিভনেস নিয়ে, যে দুইটা ড্রাগ সেম টাইমে শুরু হলো, বা ইউএসএফডিএ একটা ড্রাগ অ্যাপ্রুভ করলো, এই ড্রাগটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে। ওরা ফিল্ড স্টাডি করে, পেশেন্ট ডেটা কালেক্ট করে, বিভিন্ন হসপিটাল থেকে ওরা ডেটা কালেক্ট করে এবং ওরা অ্যানালাইসিস করে যে এটা কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। বা ফার্মাকোএপিডেমিওলজি নিয়ে কাজ, যেটা পিওরলি পাবলিক হেলথ রিলেটেড। সোশ্যাল বিহেভিয়ারাল ফার্মেসি, এটা কাইন্ড অফ পেশেন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ। বা ফার্মাসিউটিক্যাল ইকোনমিক্স, যদি এটা আমাদের ফিল্ড না, জাস্ট ওখানে কাজ হয় ওই হিসেবে আমি জাস্ট বললাম। বাট এটা ছাড়া বাকিগুলোতে আমাদের সাথে কিছুটা হলেও রিলেট করা যায়। আর ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারে আরেকটা আছে মেডিসিনাল কেমিস্ট্রি, যেটা আসলে আমাদের সাথে না, এটা মূলত পিওরলি কেমিস্ট্রি বা ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের। তো ওভারঅল এই ডিপার্টমেন্টের আলাপ থেকে সামারি যেটা আমি বলতে চাচ্ছি, যে তোমরা যখন যদি ফিউচারে কোনো রিসার্চ পার্সু করতে চাও, যে এই ধরনের রিসার্চ করতে চাও, তোমরা একটা আইডিয়া পেলে যে তোমার কারেন্ট ব্যাকগ্রাউন্ডের সাথে কি ধরনের রিসার্চের সাথে তুমি মার্চ করতে পারবে, বা তোমাদের অনেকের মাথায় হয়তো বা অনেক ধরনের রিসার্চ আইডিয়া থাকতে পারে, বা একটা প্যাশন থাকতে পারে যে এটা নিয়ে রিসার্চ করলে কেমন হয়, বা এটা কাজ কিভাবে হয়। তাহলে বুঝলা যে তোমাদের ওই রিলেটেড কাজের জন্য তোমরা কি ধরনের ফিল্ডে তুমি খুঁজে দেখতে পারো, যে এখানে সার্চ করলে হয়তো ভালো হবে আমার জন্য। আর কারেন্টলি যেখানে আছি, কেনেথ স্টেট ইউনিভার্সিটি, এখানে যে ডিপার্টমেন্টের আন্ডারে আছি, ডিপার্টমেন্ট অফ সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি। তো আমি নামটাকে হাইলাইট করার কারণ হচ্ছে, দেখো আমি এতক্ষণ বললাম যে আমি ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারে পিএইচডি করছি, আমি এই রিসার্চ করেছি, বা এই রিসার্চ আমার ডিপার্টমেন্টে হচ্ছে। কিন্তু এখন যখন আমি কেনেথ স্টেট আরেকটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আসলাম, ডিপার্টমেন্টের নামটা টোটালি চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার রিসার্চ কিন্তু স্টিল সেম। দ্যাট মিনস আমি স্টিল নিউরোসায়েন্স বা রিসেপ্টর ওগুলো নিয়ে কাজ করছি। তার মানে তুমি, আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে যখন একটা ইউনিভার্সিটি সার্চ করব, বা বায়োমেডিক্যাল ফিল্ডে যদি আমরা সুইচ করতে চাই, আমরা পিওরলি মেডিকেল সায়েন্স বা মেডিকেল বা মেডিসিন, আমরা যে ধরনের সাবজেক্ট বা যে ধরনের নামের সাথে পরিচিত, ওই ধরনের নাম আমরা আসলে খুঁজে পাবো না, বা সবসময় পাবো না, হয়তো কিছু সময় পেলেও পেতে পারি।
আমি সামনের স্লাইডে হয়তো কিছুটা বলবো ওগুলো, যে কোন সাবজেক্টের নামগুলো আমাদের সাথে মিলতে পারে, বাট কিছু ক্ষেত্রে নাম এই ধরনেরও থাকতে পারে। তো তুমি যখন একটা ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে তুমি মনে করো তুমি এটা দেখতে চাচ্ছ যে ওখানে এক্সপ্লোর করছো কি ধরনের রিসার্চ হয়। তুমি যদি সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, এখন তুমি যদি ভাবো যে এটা তো বায়োলজি নিয়ে রিসার্চ, এটাতে আমি কেন এক্সপ্লোর করব, বাট ব্যাপারটা আসলে তা না। বায়োলজি যদিও নাম হয়, এটার আন্ডারে যে রিসার্চ হবে ওই রিসার্চগুলো অবশ্যই তুমি দেখবা কিছু না কিছু মেডিকেলের সাথে তোমার মার্চ করা যাবে, মেডিকেলের সাথে তুমি রিলেট করতে পারবা এবং খুব সহজেই তুমি এটাতে সুইচ করতে পারবা। আর তোমার যদি স্পেসিফিক কোনো রিসার্চের প্যাশন থাকে, যে আমি কেউ হয়তো বা এন্ডোক্রাইন নিয়ে কাজ লাইক করে, কেউ হয়তো বা হিউম্যান বডি বা নিউরোসায়েন্স নিয়ে কাজ লাইক করে, বা কেউ ফার্মাকোলজি নিয়ে কাজ লাইক করে, তো ওরকম স্পেসিফিক কাজ নিয়েও তুমি খুঁজতে পারো। আর যে কারো যদি ভাবো যে না আমি শুধু রিসার্চই দেখতে চাই, সাবজেক্ট আপাতত ম্যাটার না, তাহলে তুমি ওই ডিপার্টমেন্টের সবগুলো রিসার্চ এক্সপ্লোর করলা আর দেখলা যে কি ধরনের রিসার্চের সাথে তোমার মোর মার্জ করতে পারো। আর এখানে নিউরোসায়েন্স নিয়েও কাজ হয়, বিহেভিয়ারাল নিউরোসায়েন্স নিয়ে কাজ হয়, জেনেটিক্স নিয়ে কাজ হয়। আমি আছি এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, রিসেন্টলি আমাদেরই পরিচিত আরেকজন ঢাকা মেডিকেলের একটা মেয়ে এখান থেকে মাস্টার্স শেষ করলো, সে কাইন্ড অফ জেনেটিক্স রিলেটেড কাজ করেছে। এবছরই মনে হয় মেডিকেলের কেউ আসেনি, বাট অ্যাপ্লাই করেছিল হয়তোবা। তো ওভারঅল যেটা আজকের এই প্রেজেন্টেশনে আমি একটু ওভারভিউ দিতে চেয়েছি বায়োমেডিকেল রিসার্চ নিয়ে। তো বায়োমেডিকেল যদি নামটাকে আমরা বিশ্লেষণ করি, বায়ো লিভিং অর্গানিজমস এবং মেডিকেল সামথিং রিলেটেড টু মেডিসিন অর হেলথ কেয়ার, দ্যাট মিনস বায়োমেডিকেল আমব্রেলার আন্ডারে যেগুলো মেডিসিন বা হেলথ কেয়ার রিলেটেড কাজই হয়। কারণ তুমি আলটিমেটলি ফার্মাসি নিয়ে কাজ করো বা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করো বা ড্রাগ নিয়ে কাজ করো, হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি তো এটা ফর দ্য গ্রেটার বিং অর হিউম্যান ওয়েল বিং এর জন্যই কাজ হচ্ছে। তো ওভারঅল বায়োমেডিকেলের গোল ওইটাই থাকে, আনলেস এটা এগ্রিকালচার বা অ্যানিমাল মডেল বা ডগ ক্যাট ওই ধরনের কোনো রিসার্চ হয়, ওইটা ডিফারেন্ট। তো আমি যদি বায়োমেডিক্যাল সায়েন্সের রিসার্চ নিয়ে একটু ওভারভিউ দেই, তো অবার্ন ইউনিভার্সিটিতে যে বায়োমেডিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টটা আছে, ওইটা মূলত স্কুল অফ ভেট মেডিসিনের আন্ডার। এটা কাইন্ড অফ আমরা আমাদের মেডিকেল যেহেতু যেরকম আমরা চিটাং ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের আন্ডারে, ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই কোনো একটা কলেজের আন্ডারে বা স্কুলের আন্ডারে থাকে। যেমনটা আমি আমার ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট বললাম স্কুল অফ ফার্মেসির আন্ডারে, ঠিক একইভাবে অবার্নে বায়োমেডিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হচ্ছে কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনের আন্ডারে, বা সিভিএম সংক্ষেপে বলে। তো আমি সিভিএম নামটা উল্লেখ করার কারণ হচ্ছে, তোমরা যখন রিসার্চ অপরচুনিটি এক্সপ্লোর করতে যাবে, ইউনিভার্সিটিগুলো সার্চ করতে যাবে, হয়তো কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভেটেরিনারি মেডিসিন বা ভেট মেডিসিন লেখা দেখে তুমি হয়তো অ্যাভয়েড করতে পারো যে ভেট মেডিসিনের আমি রিসার্চ করতে কেন যাব। কিন্তু আসলে ভেট মেডিসিনের আন্ডারেও আমি যে ধরনের রিসার্চ করছি কাইন্ড অফ সেম ধরনের রিসার্চ হয়, এবং তুমি ইজিলি মার্চ করতে পারবে। তো এটাও একটা ভালো পয়েন্ট যেটা হয়তো মাথায় রাখতে হবে তোমার যখন তুমি ইউনিভার্সিটিগুলো এক্সপ্লোর করবা। তো যেমন এখানে একজন ফ্যাকাল্টি জেনেটিক থেরাপি নিয়ে কাজ করে, উনি তাই যে একটা জিন থেরাপি দিয়ে যে মাসকুলার ডিস্ট্রফিতে বা ক্যান্সারে কিভাবে কাজ করা যায়। আমি এই ইনফরমেশন আমি হুবহু ওই ফ্যাকাল্টির ওয়েবসাইট থেকেই কপি পেস্ট করেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো তুমি যদি কাজটা দেখো পিওরলি আমাদের মেডিকেলের সাথে আমরা ম্যাচ করতে পারবো, যদিও এটা ভ্যাট স্কুলের আন্ডারে, বা রিসার্চটা কিন্তু হিউম্যান মেডিসিনের সাথেই আলটিমেটলি সেম। যদিও সবাই যে ওখানে হিউম্যান মেডিসিন বা হিউম্যান ডিজিজ রিলেটেড কাজ করে তা না, অবশ্যই ওখানে অনেকে ডগ নিয়ে কাজ করে, যারা ক্যানাইন ডিজিজ নিয়ে কাজ করে, বা অনেকে হয়তো কাউ নিয়ে কাজ করতে পারে যেহেতু ভ্যাট স্কুল। তো ওই ধরনের কাজও অবশ্যই হয়, তোমাকে জাস্ট এখন সর্ট আউট করতে হবে যে কোন কাজটার সাথে তোমার ভালো মার্জ হয় এবং তুমি মোর প্যাশনেট ফিল করতেছো। ক্যান্সার রিসার্চ হয় এবং অনেক এক্সাম্পল দেওয়া যাবে, আসলে আমি সব এক্সাম্পল তো আর এখানে দেওয়া পসিবল না। তো এই বায়োমেডিক্যাল আর ম্যাক্সিমাম রিসার্চে আসলে তোমার র্যাট, মাউস, ডগ, সেল কালচার এই ধরনের অ্যানিমাল মডেল ইউজ করে, কিছু ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট থাকলেও থাকতে পারে। এখন এই সাম সিনোনিমস অফ বায়োমেডিক্যাল সায়েন্স, এই স্লাইডটা অ্যাড করার কারণ হচ্ছে, তোমরা যখন বায়োমেডিক্যাল সায়েন্সের রিসার্চ নিয়ে কাজ করবা বা এক্সপ্লোর করতে যাবা, এই বায়োমেডিক্যাল সায়েন্সটা আসলে তোমার পিওরলি সবসময় বায়োমেডিক্যাল সায়েন্স এই নামে সব ইউনিভার্সিটিতে থাকে না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ
আমি যখন মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছি, মনে করেন আমি পিএইচডির জন্য প্রায় মোর দেন 100 ইউনিভার্সিটিতে আমি রিচ আউট করেছি। প্রচুর প্রফেসরকে আমার ইমেল করা লেগেছে, এবং তো ওই প্রফেসরদের নাম খুঁজে বের করার জন্য বা ওদের কাজ নিয়ে জানার জন্য হলেও আমার মোর দেন 100 ইউনিভার্সিটির ওয়েবসাইটে এক্সপ্লোর করা লেগেছে যে কোন প্রফেসর কি নিয়ে কাজ করে। হয়তো মোর দেন 500 বা 1000 প্রফেসরের কাজ দেখা লেগেছে, যাদের মধ্যে থেকে হয়তো আমাকে আমার 100 বা 150 বা 200 প্রফেসরের কাজ ভালো লেগেছে। সবার কাজ তো আর আমাদের সাথে হয়তো মার্চ করেনি। তো এক্সপ্লোর করার সময় আমি যেটা পেয়েছি, এই বায়োমেডিক্যাল সায়েন্সটা বিভিন্ন নামে তোমার একেক ইউনিভার্সিটিতে একেক নামে থাকে। বায়োমেডিক্যাল সায়েন্স তো সবচেয়ে কমন নেম। এরপরে একটা থাকতে পারে বায়োলজিক্যাল সায়েন্স। অনেকে দেখবা বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারেই সেম ধরনের রিসার্চ হয়, ওখানে বায়োমেডিক্যাল সায়েন্স নামে আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই। অনেক জায়গায় শুধু পিওরলি বায়োলজি নামে বলতে পারে, যেমনটা আমি বললাম আমার কারেন্ট ইউনিভার্সিটিতে বলে ওরা মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি বা বায়োমলিকুলার সায়েন্স। কিছু ইউনিভার্সিটিতে ওরা এই ডিপার্টমেন্টটাকে বলে বায়োমলিকুলার সায়েন্স নিয়ে। মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি, যেটা অলরেডি বললাম একটু আগেই, সংক্ষেপে এমসিবি বা সিএমবি বলে ওরা। কিছু জায়গায় ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্স বলে। ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্স যদিও ব্যাপারটা অনেক ব্রড, কারণ ওরা ইন্টিগ্রেটিভ বলে কারণ এখানে ওরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোলাবোরেটিভলি কাজ করে। কাইন্ড অফ, যদি একটা এক্সাম্পল দিতে চাই, মনে করো আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আমরা আর্টিফিশিয়াল হার্ট ভালভ নিয়ে কাজ করতে চাই। এখন হার্ট ভালভ নিয়ে কাজ করতে হলে হার্ট ভালভটা যেহেতু হিউম্যান বিইং এর মধ্যে বসানো হবে, ওই হিউম্যান বিইং এর হেলথ স্ট্যাটাস বা হেলথ কি ধরনের রিয়েক্ট করছে ওটার জন্য হয়তো একটা মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা বায়োলজি ব্যাকগ্রাউন্ডের মানুষ লাগবে। কিন্তু ওই ডিভাইস ইটসেলফ কাজ করার জন্য তো একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা ওই ধরনের সার্কিটরি নিয়ে যারা কাজ করে তাদেরকে লাগবে। তো এই ধরনের এই ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্সের ডিপার্টমেন্টের দেখা যাবে বিভিন্ন ধরনের রিসার্চ হয়, এর মধ্যে কিছু হয় কোলাবোরেটিভ রিসার্চ। রিসেন্টলি আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডেরই একটা স্টুডেন্ট একটা জায়গায় অ্যাডমিশন পেয়েছে। তারা কাজ করে হচ্ছে আর্টিফিশিয়াল, তারা হার্ট ভালভ না, আর্টিফিশিয়াল মাসেল বা ইটস সামথিং লাইক দ্যাট, আমি এক্স্যাক্টলি মনে নেই। তো যেটা বলতে যাচ্ছি, ওই ডিপার্টমেন্টটা ছিল ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারা ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্স এই স্কুলের আন্ডারে, কিন্তু রিসার্চটা ওনারা একটা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ওরা রিক্রুট করেছে শুধুমাত্র মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্যই। তো তোমরা যখন এই ধরনের ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্স দেখবা, এটার আন্ডারে হয়তো তোমরা দেখবা যে আমাদের রিলেটেড অনেক ধরনের কাজ হয়, যেটার সাথে হয়তো তোমার কাজ পছন্দ হলেও হতে পারে। আর ইন্টিগ্রেটিভ বায়োলজি এটা কাইন্ড অফ সেম, ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্স ইন্টিগ্রেটিভ বায়োলজি সেম ধরনের কাজই হয়। তো আলটিমেটলি এই বায়োমেডিক্যাল সায়েন্সটা তুমি যখন এক্সপ্লোর করবা, এটা ইউনিভার্সিটিগুলোতে এই নামগুলোর যে কোনো একটা দিয়ে থাকতে পারে, আদার্স নামও থাকলেও থাকতে পারে, বাট মোস্ট প্রবাবলি আমি সবগুলোর নামই কভার করার চেষ্টা করেছি। আর এই সবগুলো ডিপার্টমেন্টই আসলে একটা আমব্রেলা প্রোগ্রাম। আমব্রেলা প্রোগ্রাম কেন বললাম, আহ, তুমি যখন বায়োমেডিক্যাল সায়েন্স দেখবা, আমি যে একটু আগে বললাম যে বিভিন্ন ধরনের রিসার্চ হয়, তো কি কি ধরনের রিসার্চ হতে পারে, বা অনেক সময় দেখা যায় বায়োমেডিক্যাল সায়েন্স একটাই ডিপার্টমেন্ট, ওইটার আন্ডারে আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই, ওইটা নিয়ে রিসার্চ হচ্ছে। বা কিছু জায়গায় আবার দেখা যায় ওরা বায়োমেডিক্যাল সায়েন্স নাম দিয়েছে ডিপার্টমেন্টের, ওইটার মধ্যে আবার ওরা সাব ডিভিশন করেছে 5-6টা। এরকম আমি কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি যে ওরা সাব ডিভিশন করেছে। তো আলটিমেটলি সাব ডিভিশনের রিসার্চ বলো আর সাব ডিভিশন না করলেও শুধুমাত্র টোটাল আমব্রেলার আন্ডারে রিসার্চ দুইটাই সেম। কি কি সাব ডিভিশন হতে পারে, ওরা ফার্মাকোলজি নিয়ে কাজ করে। যেমনটা আমি বললাম যে আমি ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে কাজ করছি, বাট আমার কাজটা আসলে পিওরলি ফার্মাকোলজি নিয়ে, যেহেতু আমি রিসেপ্টর নিয়ে কাজ করছি, রিসেপ্টর বা ড্রাগের প্রয়োগ নিয়ে কাজ করছি। ব্রেইনের রিসেপ্টর, ওই কারণে আমি নিউরোসায়েন্স বলছি, বাট কাইন্ড অফ ফার্মাকোলজি নিয়েই কাজ আমার। আমি কাইন্ড অফ বলি এটা ফার্মাকো নিউরোসায়েন্স। বা ইমিউনোলজি নিয়ে কাজ। আমি যেখানে মাস্টার্স করেছি ওরা একটা খুবই মজার প্রজেক্ট ছিল যে ওরা ক্যান্সার সেল যেটা আমাদের কোনো বডিতে গ্রোথ হয়, ওরা একটা ড্রাগ প্রয়োগের মাধ্যমে দেখছিল যে ক্যান্সার সেলটাকেই কিভাবে যে ফ্যাগোসাইটিক সেলে পরিণত করা যায়, যাতে ওই সেলটা ক্যান্সার সেলকে ধ্বংস করে। তো এই ধরনের অনেক মজার মজার রিসার্চ হয় যে যা ইমিউনোলজির আন্ডারে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো মার্চ করা যায়। মাইক্রোবায়োলজি নিয়ে প্রচুর কাজ হয়, এবং আমাদের আইসিডি ডিআরবি
ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ইউনিভার্সিটি, তোমার কোলাবোরেটিভ ইনস্টিটিউশন এই ধরনের রিসার্চের জন্য। আমি যখন পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, অনেক জায়গায় দেখলাম ওরা কলেরা বা ডায়রিয়া নিয়ে কাজ করছে। তো আমি দেখে ভাবলাম, ওয়াও, এটা তো খুবই ভালো কাজ। ওদের কোলাবোরেশন বা ওদের রিসার্চ পেপারগুলো যখন দেখলাম, অনেক জায়গায় কাজ দেখলাম আমাদের আইসিডিডিআরবির সাথে কোলাবোরেশন থাকে ওদের। নিউরোসায়েন্স, যেটা একটু আগে বললাম, নিউরোসায়েন্স তো আমি আমার একটা এক্সাম্পল বললাম। এই ধরনের অনেক কাজ আছে নিউরোসায়েন্সে, যেটা হয় অ্যালঝেইমার্স ডিজিজ নিয়ে কাজ হয়, পার্কিনসন্স ডিজিজ নিয়ে কাজ হয়, বা আমাদেরই আরেকটা প্রজেক্ট আছে কেমোব্রেন। কেমোব্রেন কাইন্ড অফ, এটা মানে হচ্ছে কেমোথেরাপিউটিক ইনডিউসড মেমোরি ডেফিসিট। যে কাউকে কেমোথেরাপি দেওয়া লাগলো ক্যান্সারের জন্য, হয়তো ক্যান্সার কিউর হয়ে গেল, বাট ডাউন দ্য রোড 5 বা 10 ইয়ার্স পর ওই পেশেন্টের দেখা গেলো ওই কেমোথেরাপিউটিক ড্রাগসের একটা ইফেক্টের কারণে ডে বাই ডে মেমোরি ডেফিসিট হচ্ছে। তো এটা রিসার্চে পাওয়া গেল যে এটার সাথে, এই মেমোরি ডিপসের সাথে এই যে প্রিভিয়াসলি যে কেমোথেরাপি দেওয়া হয়েছে ওটা লং টার্ম ইফেক্টের একটা কানেকশন আছে। এবং ওই ধরনের আমাদের একটা রিসার্চ হয়, যেটা হচ্ছে ডক্সোরুবিসিন নিয়ে আমরা কাজ করি, যেটা কিভাবে মেমোরি ডেফিসিট করে, যেটা নিউরোসায়েন্স রিলেটেড কাজ। ক্যান্সার বায়োলজি নিয়ে প্রচুর কাজ হয়। ওয়ান অফ দ্য মোস্ট কমন ফিল্ড হচ্ছে ক্যান্সার। এমন কোনো ইউনিভার্সিটি বা এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে ক্যান্সার রিলেটেড কোনো কাজ হয় না। সবাই কম বেশি ক্যান্সার নিয়ে কাজ করে। জেনেটিক্স নিয়ে অনেক ভালো ভালো কাজ হয়, ফিজিওলজি নিয়েও বিভিন্ন ধরনের কাজ হয়, প্যাথোলজি নিয়ে কাজ হয়, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বা কার্ডিওভাস্কুলার প্যাথোলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা বডির আসলে ডিফারেন্ট সিস্টেম নিয়েও কাজ হতে পারে। হয়তো ওই সিস্টেমটা ইটসেলফ কোনো ডিপার্টমেন্ট না, এই ডিপার্টমেন্টগুলোর আন্ডারেই হয়তো কোনো একটার আন্ডারে হয়তো রিসার্চটা হতে পারে। আরো টুকিটাকি নাম থাকতে পারে, সবগুলো হয়তো আমি স্লাইড বানানোর সময় তো যতটুকু মনে এসেছে আমি লিখেছি, বা আমি যখন পিএইচডি মাস্টার্স অ্যাপ্লাই করেছি যে ধরনের ডিপার্টমেন্টগুলো আমি পেয়েছি, ওগুলোই মূলত আমি চেষ্টা করেছি কভার করার। তো দ্যাট মিনস তুমি বায়োমেডিক্যাল সায়েন্স আন্ডারে বা মেডিকেল ফিল্ড থেকে এই সবগুলো রিসার্চই তুমি এক্সপ্লোর করতে পারবা। এখন যার যে ধরনের প্যাশন, সে ওই ধরনের রিসার্চই তুমি হয়তো খুঁজে দেখতে হবে আর কি, যে তোমার কোনটার সাথে তোমার ভালো মার্চ করতে পারো। নিউরোসায়েন্স, ওটা সরি ডবল দিয়ে দিচ্ছি। আর বায়ো ইনফরমেটিক্স, এটা আসলে একটা নতুন ফিল্ড এবং খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ড। আমি খুবই ইচ্ছুক ছিলাম বায়ো ইনফরমেটিক্স নিয়ে, যদিও পরবর্তীতে ওই রাউটে আমার আর যাওয়া হয়নি। তো বায়ো ইনফরমেটিক্স কাইন্ড অফ, আমি একটু আগে যেটা হেলথ আউটকাম এন্ড রিসার্চ পলিসি যেখানে বললাম যে পাবলিক হেলথের রিলেটেড কিছু কাজ হয়, বায়ো ইনফরমেটিক্স কাইন্ড অফ অনেকটা ওই রিলেটেড। তোমরা হয়তো এটা নিয়ে মোর এক্সপ্লোর করতে পারো, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে বায়ো ইনফরমেটিক্স এর কাজেও মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে আমি আসতে দেখেছি, এবং হেলথ আউটকাম রিসার্চ পলিসি বা এই বায়ো ইনফরমেটিক্স এগুলোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যারা এখন যেহেতু এআই এর যুগ বা কোডিং এর যুগ, অনেকে দেখা যায় মনে করো এই যে আমি বাকি যে ডিপার্টমেন্ট গুলো বললাম, ফার্মাকোলজি থেকে শুরু করে নিউরোসায়েন্স পর্যন্ত, এগুলোকে আমরা বলি ওয়েট ল্যাব। ওয়েট ল্যাব মানে কাইন্ড অফ এই ধরনের এদের ম্যাক্সিমাম কাজই তোমার, তুমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়। তুমি যে ল্যাবে কাজ করবা, ল্যাবে গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে বিভিন্ন ইঁদুর ধরে, মাইস ধরে, র্যাট ধরে বা ক্যান্সার সেল ধরে ওভাবে কাজ করতে হয়। হয়তো তুমি ওভাবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করবা, কিন্তু এই হেলথ আউটকাম রিসার্চ পলিসি বা এপিডেমিওলজি বা বায়ো ইনফরমেটিক্স, এই কাজগুলোর একটা সুবিধা হচ্ছে সবসময় এখানে ফিজিক্যালি তোমার প্রেজেন্ট থাকা লাগে না। এখানে তুমি বাসায় বসে কম্পিউটার নিয়ে অনেক ধরনের রিসার্চ করা যায়, এবং এদের জব মার্কেটও তুমি বাসায় বসেই জব করতে পারবে এই ধরনের কাজ। তো যারা তোমার ফিজিক্যালি গিয়ে বা অফিস মেনটেন করতে ভালো লাগে না, এই ধরনের ফিল্ডে তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো, যেটার ফিউচারে ওই ধরনের জব অপরচুনিটি পেলেও পেতে পারো। তো এখন একটা ইউনিভার্সিটি, আমি যে এত কথা বললাম যে এই ইউনিভার্সিটিতে এই ধরনের রিসার্চ হয়, বা আহ, কোন ইউনিভার্সিটিতে কি ধরনের রিসার্চ হয়, তুমি এটা কিভাবে বের করবা যে কোথায় কি ধরনের কোন ডিপার্টমেন্ট আছে, অথবা তুমি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, কোন ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করবা, এটা কিভাবে ডিসিশন নিবা। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর আমি যেটা বলি সেটা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা। যদি এটা মেজর কোনো ফ্যাক্টর না, বাট তাও এটা একটু ম্যাটার করে যে তুমি কোন ধরনের র্যাঙ্কিং এ তুমি অ্যাপ্লাই করছো।
তো বিশেষ করে আমরা যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, আমাদের যেহেতু রিসার্চ এক্সপোজার খুবই কম থাকে, যদি ফ্রেশ গ্রাজুয়েট আমরা কেউ অ্যাপ্লাই করি, তো আমি সবসময় যেটা সাজেস্ট করি, হ্যাঁ অবশ্যই ড্রিম বড় রাখা ভালো। হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি, আইভি লিগ টাইপের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করো, কোনো বাধা নেই, অবশ্যই অ্যাপ্লাই করবা। কিন্তু কিছু ল্যাকিংস তো থাকে আমাদের, বিশেষ করে যেহেতু আমাদের রিসার্চের কোনো এক্সপোজার থাকে না, বা এখন তোমরা খুব সুন্দর এই ধরনের যে রিসার্চ তোমরা ক্লাব করছো, এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং। বা আমি যখন ছিলাম এই ধরনের কোনো ক্লাব তো আর ছিল না, আমার ওরকম রিসার্চ এক্সপোজারও ছিল না। তো ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আমি যেটা সাজেস্ট করি, যদি তুমি টপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও করো, বাট কিছু মিডল টায়ার, কিছু লোয়ার টায়ার মিক্স করে অ্যাপ্লিকেশন করা ভালো, বা রিচ আউট করা ভালো। রিচ আউট করতে আই মিন ইমেল বা প্রফেসরদের সাথে যোগাযোগ করতে তো আর টাকা লাগে না, তুমি যত বেশি যোগাযোগ করো কোনো সমস্যা নেই। কিন্তু যখন অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশনের জন্য তো একটা সার্টেন তোমার টাকা লাগে, যেহেতু $50 বা $100 করে লাগে। ইচ ইউনিভার্সিটি আবার কিছু ডকুমেন্টস পাঠাতে হয়, ওখানে একটা খরচ আছে। তো ওই কারণে দেখা যায় র্যান্ডমলি তুমি চাইলেও যদি অ্যাপ্লাই করতে চাও, ওটা টাফ হয়ে যায়। 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে তোমার 1-1.5 লাখ টাকা ইজিলি চলে যাবে সবকিছু মিলিয়ে। তো এটা তো আসলে আমরা বিশেষ করে এমবিবিএস শেষ করে ফ্রেশলি যারা বের হই তাদের জন্য তো খুবই টাফ। আর শুধু ফ্রেশ না, আমার মনে হয় ইনিশিয়াল লাইফে প্রথম 2-3 বছরে সবার জন্যই কম বেশি টাফ। তো আমি যেভাবে এই ইউনিভার্সিটির ওয়েবসাইট বা ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো দেখেছি, এটা হচ্ছে usnews.com একটা ওয়েবসাইট আছে। ওখান থেকে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমার ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটির র্যাঙ্কিং বের করতে পারবা। মনে করো তুমি বায়োলজিক্যাল এবং বায়োমেডিক্যাল সায়েন্সের স্পেসিফিক গ্র্যাজুয়েট স্কুলের র্যাঙ্কিং দেখতে চাচ্ছ, তুমি ওই সাবজেক্ট usnews.com এ গিয়ে, তো ওখানে তোমার কাস্টমাইজ করার জন্য যে তুমি সাবজেক্ট সিলেক্ট করে দিবা, ওরাই তোমাকে একটা র্যাঙ্কিং দিয়ে দিবে। তাহলে ওরা বলে দিবে যে এটা নাম্বার 1 ইউনিভার্সিটি, নাম্বার 2 ইউনিভার্সিটি। তাহলে তুমি একটা আইডিয়া পেলে যে তুমি নাম্বার 1 ইউনিভার্সিটিতে রিচ আউট করতে চাও, ওকে কোনো সমস্যা নাই, রিচ আউট করলা। তো এরপরে তোমার ডিসিশন, তুমি অ্যাপ্লাই করতে চাও নাকি চাও না। ঠিক একইভাবে মনে করো প্রোগ্রাম র্যাঙ্কিং, তুমি হেলথের আন্ডারে ফার্মেসি দেখলা। যদিও ফার্মেসি শুনতে মনে হচ্ছে, যেটা আগে দিয়ে বললাম, যে এটা তো ফার্মেসির স্টুডেন্টরা যাবে, বাট এটা তো ট্রু না অলওয়েজ। ফার্মেসির আন্ডারেও আমাদের মেডিকেলের অনেক কাজই হচ্ছে। তুমি এ ধরনের ইউনিভার্সিটিগুলোতে খুঁজে দেখলা যে ওখানে তোমার কি ধরনের রিসার্চ হচ্ছে, এবং র্যাঙ্কিং গুলো দেখে তুমি একটা আইডিয়া পেলা যে এই ইউনিভার্সিটিতে রিচ আউট করা উচিত হবে নাকি হবে না, বা অ্যাপ্লাই করা উচিত হবে নাকি হবে না। এটা সম্পূর্ণ তোমার ডিসিশন। বা তুমি সায়েন্সের আন্ডারে গিয়ে বায়োলজিক্যাল সায়েন্স, সেল বায়োলজি, জেনেটিক্স, ইমিউনোলজি, যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে নাম আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি আলাদা র্যাঙ্কিং বের করতে পারবে। তাহলে তোমার যে ধরনের রিসার্চ, তুমি যদি ইমিউনোলজি নিয়ে কাজ বের করতে চাও, তুমি আরামসে এখানে নামটা দিলা, র্যাঙ্কিং দিয়ে দিল, তাহলে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এবার তুমি দেখলা যে কি ধরনের রিসার্চ হচ্ছে তোমার সাথে, তুমি ম্যাচ করতে পারছো কিনা। তো এভাবে হচ্ছে তুমি ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করলা, বা একটা আইডিয়া পেলা যে এই ইউনিভার্সিটি গুলোতে আমি অ্যাপ্লাই করব, বা এই ইউনিভার্সিটিতে আমি একবার ইমেল করে দেখলাম। যেমনটা আমি বললাম যে আমি হয়তো 115 অ্যাডভাইজর বা প্রফেসরকে আমি ইমেল করেছি, ওখানে হয়তো আমাকে অনেকে রিপ্লাই দিয়েছে, অনেকে কোনো রিপ্লাই দেয়নি। অনেকে জাস্ট ফর্মাল রিপ্লাই বা জেনেরিক রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করো। এটা কাইন্ড অফ জাস্ট বলে যে অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই, আমি পরে দেখবো, বাট ওটার কোনো গ্যারান্টি নেই। বা অনেকে আবার হয়তো বলেছে হ্যাঁ তোমার সাথে আমার প্রোফাইল মিলে, বা তুমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমার একটা স্টুডেন্ট লাগবে নেক্সট সেমিস্টারের জন্য, তুমি অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করে তুমি আমার নাম উল্লেখ করিও। তো দ্যাট মিনস তোমার ওই ইউনিভার্সিটিতে রিচ আউট করে তুমি একটা আইডিয়া পেলে যে এটাতে অ্যাপ্লাই করা উচিত হবে নাকি হবে না, আর এরপরে তুমি অ্যাপ্লাই করলা। বাট এটা এটা ছাড়া আর কি কি ফ্যাক্টর আছে যেগুলো আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যখন অ্যাপ্লিকেশন করব, আমাদের এই ফ্যাক্টর গুলো আমাদেরকে রেডি রাখা উচিত। এক নম্বরে অবশ্যই জিপিএ। আমাদের যেহেতু জিপিএ নেই, এটা খুবই একটা বড় ফ্যাক্টর। তোমার ইএস ইউনিভার্সিটি গুলোতে ওরা জিপিএ কে খুবই প্রায়োরিটি দেয়, বাট এটা নট অনলি দ্য সোল ইম্পর্টেন্ট থিংস। তোমার আরো অনেক কিছু ফ্যাক্টর দেখে ওরা, যেমন এখানে আমি বললাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, টোফেল, বাইলস, তোমাদের যার যেটা পছন্দ দিতে পারো। যদিও টোফেল ওয়েল অ্যাকসেপ্টেড, আইএলটিএস অ্যাকসেপ্টেড। তো জিপিএর ব্যাপারে তোমার অনেক ধরনের তোমার অর্গানাইজেশন আছে যারা জিপিএ ইভালুয়েট করে। এর মধ্যে ডব্লিউইএস বা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস খুবই পপুলার, এবং এটা মোটামুটি আমার মনে হয় 100% ইউনিভার্সিটি এরা অ্যাকসেপ্ট করে। তাও তুমি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তাদের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই চেক করে দেখবা যে ওরা ডব্লিউইএস অ্যাকসেপ্ট করে কিনা। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অবশ্যই টোফেলটা রেডি থাকতে হবে তুমি যখন অ্যাপ্লিকেশন করবা।
জিআরই এটা একটা তোমার স্ট্যান্ডার্ডাইজ এক্সাম, এটা সবারই দেওয়া লাগে, বাট এটা কোভিড এর আগে কাইন্ড অফ ম্যান্ডেটরি ছিল। আমি যখন মাস্টার্স করেছি বা আমার পিএইচডি ইনস্টিটিউট দুই জায়গাতেই আমার জিআরই দেওয়া লেগেছে, এবং আমি দেশে থাকতে জিআরই দিয়েছি মেডিকেলের এমবিবিএস এর পর। আর বাট কোভিড এর পর আসলে অনেক ইউনিভার্সিটি এটা ওয়েভ করে দিয়েছে। তো তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও ওখানে ওয়েবসাইটে ঢুকে দেখলা যে জিআরই লাগে নাকি লাগে না, যদি লাগে তাহলে দিলা, আর না লাগলে তো তুমি অ্যাভয়েড করতে পারলা। স্টেটমেন্ট অফ পারপাস হয়তো তোমাদের অনেকেরই এই ব্যাপারগুলো হয়তো অলরেডি আইডিয়া আছে, তাও আমি এক দুই সেন্টেন্সে বলার চেষ্টা করছি। স্টেটমেন্ট অফ পারপাসে কাইন্ড অফ তুমি কেন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে রিসার্চ ফিল্ডে আসতে যাচ্ছ, ওটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন। আমি এমন কোনো জায়গায় যাইনি বা যতগুলো ভাইভা দিয়েছি আমি অ্যাডমিশনের জন্য, যখন মাস্টার্স বা পিএইচডির জন্য ভাইভা দিলাম, বা ইন জেনারেল যে কোনো কনভারসেশনে গেলে আমি হয়তো আমেরিকান কারোর সাথে কথা বলছি বা ভিন্ন ডিফারেন্ট কারোর সাথে কথা বলছি, কমন একটা কোয়েশ্চেন, তুমি রিসার্চ ফিল্ডে কেন আসলো, তুমি তো মেডিকেল ফিল্ডে ছিলে, বা তুমি কি আবার মেডিকেল ফিল্ডে ব্যাক যেতে চাও, তুমি কি এখানে ইউসিএমএল দিবা, এই ধরনের অনেক কোয়েশ্চেন থাকে। তো ওই কোয়েশ্চেনেরই কাইন্ড অফ একটা আনসার তোমার স্টেটমেন্ট অফ পারপাস। তুমি যখন যে কোনো একটা স্কুল বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তোমাকে এক্সপ্লেন করতে হবে তুমি কেন ওই ইউনিভার্সিটি সিলেক্ট করলা, বা তুমি কেন রিসার্চ ফিল্ডে আসতে চাচ্ছ। তোমার কি কোনো ফ্যাক্টর আছে বা কোনো হিস্টোরি আছে যেটার জন্য আসতে চাচ্ছ, বা হিস্টোরি না, তোমার এমনি কোনো প্যাশন আছে, তুমি কিভাবে এটার জন্য নিজেকে প্রিপেয়ার করেছো, কাইন্ড অফ ওই জিনিসগুলোই স্টেটমেন্ট অফ পারপাসে উল্লেখ করতে হয়। লেটার অফ রিকমেন্ডেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমার এটা অ্যাডমিশনের জন্য। মেডিকেল থেকে আমি যখন এসেছি, আমরা আমি মনে হয় সাত্তার স্যার, তারপর আমাদের মেডিসিনের অনুপম বড়ুয়া স্যার ছিলেন তখন, তারপরে পেডিয়াট্রিক্স এর শামীম স্যার ছিলেন, কয়েকজন থেকে আমি রিকমেন্ডেশন নিয়েছিলাম। তো রিকমেন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে তুমি কি ধরনের রিকমেন্ডেশন নিচ্ছ এবং কি লিখছে রিকমেন্ডেশনে। আর বিশেষ করে আমাদের মেডিকেল, এটা ছোট করছি না, আমাদের মেডিকেলের টিচাররা অনেকে আসলে রিসার্চের ব্যাপারে, যেহেতু ইউএস ইউনিভার্সিটিতে আমরা মেডিকেল থেকে কম আসি রিসার্চ ফিল্ডে বিশেষ করে, তো এখানে ওরা কি ধরনের রিকমেন্ডেশন চায় অনেকেরই আসলে আইডিয়া থাকে না। তো এই কারণে এই রিকমেন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি খুবই জেনেরিক রিকমেন্ডেশন হয়, তার মানে তখন এখানে ইউনিভার্সিটি ওরা ধরে নেবে, তার মানে হয়তো স্টুডেন্টটা খুব একটা প্রফেশনাল না, বা তার মধ্যে হয়তো খুব একটা লিডারশিপ ক্যাপাবিলিটি নেই, বা ভালো কোয়ালিটি নেই। তো ওরা একটা আইডিয়া করে নেবে। তো এই কারণেই রিকমেন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কি ধরনের ওয়ার্ডিং ইউজ করা হচ্ছে এবং কি ধরনের তোমাকে পয়েন্ট দেওয়া হচ্ছে রিকমেন্ডেশনে। যখন তুমি কোনো রিকমেন্ডারের ইমেল আইডি দিবা, ওই রিকমেন্ডারের ইমেল আইডিতে কিছু কোশ্চেন থাকে, যে এই স্টুডেন্টের লিডারশিপ কোয়ালিটি কেমন, গুড, অ্যাভারেজ, বেস্ট, এই ধরনের। তো এরকম আলাদা অনেক ধরনের কোশ্চেন থাকে। আর একটা ভালো সিভি খুবই ইম্পর্টেন্ট, যে তুমি একটা সিভিতে তোমার তোমার নিজেকে, তোমার রিসার্চ ফিল্ডকে বা তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স, তোমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিপ্রেজেন্ট করছো, কিভাবে তুমি কাইন্ড অফ নিজের ঢোল নিজে পেটানো, যেটা আর কি, যে কিভাবে তুমি নিজেকে ওখানে উত্থাপন করছো যে আমি এই, আমি সেই। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর কাইন্ড অফ সিভিটা তুমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছো ওই ডিপার্টমেন্টের সাথে নিজে ওই সিভিটাকে ওভাবে মডিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। যে তুমি যদি বায়োমেডিক্যাল রিসার্চ বা ফার্মাকোলজি রিসার্চ পার্সু করতে চাও, তাহলে তুমি ফার্মাকোলজি নিয়ে ফোকাস করলা তোমার সিভিতে। হয়তো তুমি কমিউনিটি মেডিসিনের প্রজেক্টগুলো অবশ্যই লিখতে পারো, যেহেতু ওইটাই একমাত্র রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে ইনিশিয়ালি আমাদের। আর যদি টুকিটাকি তোমার অন্য কোনো প্রজেক্টে কাজ করো, ওগুলাকে এক দুই সেন্টেন্স বা ব্রিফলি তুমি একটা সামারি লিখলে যে এটা হলো, এই করেছো তুমি। আর কমিটমেন্ট ফ্রম এনি ফ্যাকাল্টি মেম্বার্স, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। ওই ডিরেকশন হয়তো আমি আজকে অত বেশি আলাপ করবো না, ফিউচারে যদি স্কোপ হয় হয়তো ওটা নিয়ে আরেক সময় আলাপ করা যাবে, যে কমিটমেন্ট বলতে কি বুঝাচ্ছি। বাট একটা ক্ষেত্রে যদি বলতে চাই, তো আমি যেটা বললাম যে ইমেল করেছি, যে কোনো প্রফেসর যদি তোমাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ তুমি আমার কাছে অ্যাপ্লাই করতে পারো, তুমি অ্যাপ্লাই করে আমার নাম দিও। তো এই কমিটমেন্টটা খুবই মানে ইম্পর্টেন্ট। তুমি যখন কোনো একটা প্রফেসর তোমাকে এই ধরনের একটা কমিটমেন্ট দেবে যে সে তোমাকে নিতে পারে, আর ওই প্রফেসরের নাম যদি তুমি তোমার স্টেটমেন্ট অফ পারপাসে লিখো, এটা খুবই ভালো কাজে দেয়। এবং মোস্ট অফ দ্য টাইম এই ধরনের কমিটমেন্ট তোমার কাইন্ড অফ অ্যাডমিশন কনফার্ম করে দেয়, যে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে তোমার 90% চান্স তুমি অ্যাডমিশন পাবা। যদিও আদার্স অনেক ফ্যাক্টর আছে, ওগুলা হয়তো অন্য কোনো সময় বলা যাবে। তো কমিউনিকেট কিভাবে করবা,
অলরেডি এই অ্যান্সারটা আমি হয়তো অনেকবারই দিয়েছি। ইমেল ওয়ান অফ মানে মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ইমেল। তোমার ইমেলিংও একটা আর্ট, যে তুমি কিভাবে ইমেল করবা, তোমার ইমেলের ওয়ার্ডিং কখন হবে, কেমন হবে, বা কোন সময়টাতে ইমেল করবা, যেহেতু টাইম জোন ডিফারেন্ট। আর তুমি যদি দেশের এই সময়ে ইমেল করো, এখানে তো রাতের 12টা 1টা 2টা বাজছে, অবশ্যই কোনো একটা প্রফেসরকে যদি এই সময় ইমেল করো সে বিরক্ত হবে। তো ওই কারণে ইমেলিংও একটা আর্ট, এবং কি ধরনের সেন্টেন্স ইউজ করবা, কি ধরনের ওয়ার্ডিং ইউজ করবা, এবং ইমেলও কাইন্ড অফ পার্সোনালাইজড হতে হবে। দ্যাট মিনস ইচ প্রফেসরকে তোমার ইমেলের ওয়ার্ডিং ডিফারেন্ট হবে। কারণ কোনো প্রফেসর নিউরোসায়েন্স নিয়ে কাজ করছে, কোনোজন হয়তো ফার্মাকোলজি নিয়ে কাজ করছে। তো তুমি কোনো একটা প্রফেসরকে যদি তুমি তাকে তোমার তার কাজের প্রতি তোমার কমিটমেন্ট দেখাতে চাও, তাহলে তুমি ওভাবে বলতে হবে যে আমি তোমার অমুক রিসার্চ পেপারটা পড়েছি এবং তুমি এটা নিয়ে আলোচনা করেছ, আমি এটা খুবই লাইক করেছি, বা আমি আমার এটা নিয়ে এই ধরনের একটা কোশ্চেন ছিল, তোমার এখানে আমি কি জয়েন করতে পারি কিনা, এই ধরনের কিছু সেন্টেন্স ওয়ার্ডিং দিতে হয়, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বেশি বড় করা যাবে না, আবার বেশি ছোট করা যাবে না। আর এটা ছাড়া লিঙ্কডইন এটা খুবই তোমার প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলতে পারো। তোমাদের অনেকেরই অলরেডি লিঙ্কডইন আছে। আমি যখন মেডিকেলে ছিলাম, টু বি অনেস্ট, আমার লিঙ্কডইন ছিল না। আমি প্রয়োজনে হয়নি, আর বুঝিনি যে এটা কেমন ইম্পর্টেন্ট হতে পারে। পরে যখন আমি মাস্টার্সে জয়েন করেছি, তখন লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি। তো লিঙ্কডইনের মাধ্যমে তুমি বিভিন্ন ইউনিভার্সিটির, তুমি মনে করো কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসরের কাজ নিয়ে দেখছো, তুমিও প্রফেসরকে লিঙ্কডইনে দেখলা যে সে কি ধরনের রিসার্চ করছে, বা তার গুগল স্কলারে রিসার্চ দেখলা, বা পাবমেডে তার রিসার্চ দেখলা। তো দেখে তুমি, যদি লিঙ্কডইনে মেসেজ দেওয়াটা সবাই লাইক করে না, ওটা হয়তো একটা অপশন রাখতে পারো, বাট আমি সাজেস্ট করবো সবসময় ইমেলিংটাই প্রেফার করবো। হয়তো তুমি কোনো একটা প্রফেসরের সাথে কানেক্ট হলেও হতে পারো লিঙ্কডইনে, বাট মেসেজিং অ্যাভয়েড করাই ভালো। কারণ অনেকেই মেসেজ করতে পারে, হয়তো বিরক্ত হতে পারে সে। আর ইমেলটা মোর প্রফেশনাল। আর যদি কেউ কোশ্চেন করো যে কিভাবে আমরা সিভি, কিভাবে আমরা আমাদের সিভিটা ইমপ্রুভ করবো, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ এক্সপোজার। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে সবচেয়ে বড় ল্যাকিংস আমাদের জন্য। আমি এখন কারেন্টলি যেখানে আছি, আমার এখানে প্রায় আমরা 15 জন বাংলাদেশী আছি। এর মধ্যে আমি একমাত্র, আরেকজন মেডিকেল থেকে ছিল, সে রিসেন্টলি গ্রাজুয়েট করেছে। তো তাকে বাদ দিলে কারেন্টলি আমরা যারা আছি, এর মধ্যে আমি একমাত্র মেডিকেল ব্যাকগ্রাউন্ডের। বাকি 8 জন বা 9 জনই ফার্মেসি ব্যাকগ্রাউন্ড, 2 জন বা 3 জন মাইক্রোবায়োলজি বা ওই জেনেটিক্স, ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড। তো যেটা আমি বোঝাতে চাচ্ছি যে ওরাও যে খুব বেশি রিসার্চ এক্সপোজার আছে তা না, বাট অ্যাটলিস্ট ওদের সাথে কথা বলে আমি যা বুঝলাম যে ওদের কিছু টুকিটাকি রিসার্চ হয় এনিম্যাল মডেল নিয়ে, হয়তো কিছু র্যাট বা মাইস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, বা কোনো একটা মিনি প্রজেক্ট নিয়ে কাজ করেছে, যেটা হয়তো ওরা ওদের সিভিতে লিখতে পেরেছে। তো আসলে বাংলাদেশ থেকে এতটুকুই এনাফ, তোমার এর বেশি লাগে না। যে তোমার খুব বেশি আহামরি রিসার্চ করে সব শেষ করে ফেলতে হবে তা না। সবই যদি তুমি দেশে শেষ করে ফেলো, তাহলে আর মাস্টার্স পিএইচডিতে কি করবা? তো এটাই আমাদের মেডিকেলের একটা ল্যাকিংস। আই হোপ এখন কোনো স্কোপ আছে কিনা, আই ডোন্ট নো। আমাদের মেডিকেল থেকে যেহেতু ভ্যানম নিয়ে কাজ হয়, ওইটা একটা হয়তো ভালো স্কোপ। অনিরুদ্ধ স্যারের কিছু কাজ হয়, বা তামিনা ম্যাডামের কাজ আছে, ম্যাডামের যে রিসার্চ ক্লাব আছে, ওখানে ম্যাডামের সাথে হয়তো ট্যাগ রাখতে পারো। বা যারা পাবলিক হেলথ ওই রিলেটেড কাজ করো, তারা পাবলিক হেলথ নিয়েও বিভিন্ন কাজের সাথে ইনক্লুড থাকতে পারো। আর পাবলিক হেলথের তো একটা সুবিধা, দেশে যেহেতু এমপিএইচ এর সুযোগ আছে মাস্টার্সের, তো ওইটা একটা ভালো কাজে দেয়। কিন্তু যেহেতু যারা বায়োমেডিকেল নিয়ে কাজ করবে, তাদের জন্য তো আসলে আর আমরা মেডিকেলে বসে এমপিএইচ করে তো আর লাভ নেই। তাদের জন্য একটা সমস্যা, তারা টুকিটাকি যদি রিসার্চ এক্সপোজার নিতে পারে, খুবই কাজে দিবে। আর রিসেন্টলি দেখলাম যে বিভিন্ন ধরনের তোমার রিসার্চ সায়েন্টিফিক তোমার কনভেনশন বা কনফারেন্স হচ্ছে। ওগুলোতে যদি তোমরা টুকিটাকি প্রেজেন্টেশন দিতে পারো, ডাজন্ট ম্যাটার কি ধরনের প্রেজেন্টেশন বা কি ধরনের কাজ নিয়ে প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশন দিয়েছো, এটাই তোমার একটা ক্যাপাবিলিটি প্রমাণ করে, যে তুমি তোমার সিভিতে লিখতে পারলো যে আমি এটা নিয়ে এই টপিকস নিয়ে প্রেজেন্টেশন দিয়েছি। দ্যাট মিনস ইউ আর ক্যাপেবল অফ ইট। তুমি প্রেজেন্টেশন দিতে পারো। তো এটাই তোমার জন্য এনাফ সিভিতে লিখলে। একটা পোস্টার দিলা, বা কোন একটা জার্নাল ক্লাবের সাথে তুমি কোন একটা মেম্বার ছিলা, তুমি লিখলা যে তুমি অমুক জার্নাল ক্লাবের সাথে মেম্বার ছিলা,
বা অমুক জার্নাল ক্লাবের তুমি ফাউন্ডিং কমিটির মেম্বার বা অমুক জার্নাল ক্লাবের সদস্য ছিলে এবং এখানে এটা নিয়ে কাজ হইতো, তোমরা হয়তো লিখতে পারলা যে বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে কাজ হতো বা এটা নিয়ে ডিসকাশন হতো। বা জার্নাল ক্লাব যদি আরেকটু ওয়াইডলি বলতে চাই যে কেউ তোমাদেরকে কোনো একটা রিসার্চ পেপার নিয়ে এক্সপ্লেন করলো, বা মনে করো আমি হয়তো আমার রিসার্চের কোনো একটা পেপার নিয়ে তোমাদেরকে একদিন প্রেজেন্ট করলাম যে আমরা এই ধরনের রিসার্চ করছি, এই রিসার্চে এই ফাইন্ডিং পেলাম, এটা নিয়ে কাজ হচ্ছে। তাহলে তোমরা একটা আইডিয়া পেলা যে আমার রিসার্চের কি ধরনের কাজ হচ্ছে, কি ধরনের ম্যাথোডোলজি ইউজ করছি। তো তাহলে ওই জিনিসটাই তোমরা সিভিতে লিখলা যে তোমাদের জার্নাল ক্লাবে নিউরো সায়েন্স নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যেটা তুমি এই কারণে তুমি হয়তো তুমি এর ব্যাপারে প্যাশনেট হয়েছো, এটা তোমার এসওপিতেও লিখতে পারলা, আবার সিভিতেও লিখতে পারলা যে জার্নাল ক্লাবের 1-2টা সেন্টেন্স। বা আবার আপডেটেড রিসার্চ, এটা জানা খুবই ইম্পর্টেন্ট, যেটার জন্য তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো এক্সপ্লোর করতে হবে। আর কিছু সার্টিফিকেট কোর্স আছে, যদিও আমি এগুলা কখনোই করিনি, বাট এগুলা করলে হয়তো ভালো। কোর্সেরা বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স গুলো ট্রাই করে দেখতে পারো যেগুলো রিসার্চ রিলেটেড। আর পাবলিকেশনস ম্যান্ডেটরি না, বাট থাকলে অবশ্যই তোমার কাজে দিবে। বাট এমন যাতে না হয় যাতে ভুতুড়ে পাবলিকেশন হয়, ওইটা আবার এখানে অ্যাডভাইজার আসলে বোঝা যায়। যদি ভুতুড়ে টাইপের কোনো পাবলিকেশন হয় যে একটা পাবলিকেশনে 30 জন অথর, সো তোমার 30 জন অথর থাকলে তখন আর কাজ হচ্ছে খুবই ছোট একটা কাজ। আমি ছোট করতেছি না, আমি বুঝাতে চাচ্ছি ওই ধরনের ক্ষেত্রে প্রফেসররা আবার অনেক সময় বিরক্ত হতে পারে যে তুমি হয়তো তোমার নাম সামহাউ এড করেছো, বাট তোমার কন্ট্রিবিউশন নিয়ে হয়তো ওখানে সন্দেহ থাকতে পারে। হয়তো তুমি ফার্স্ট অথর, তুমি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছো, কিন্তু এতজন অথর থাকাতে তখন এটা তোমার গোস্ট জার্নাল হয়ে যাবে এবং সন্দেহজনক হয়ে যায়। তো এমন যাতে না হয় আরকি, যেটা তোমার কাজটাকে সন্দেহজনক করে দেয়। ওই ধরনের পাবলিকেশন থাকার চেয়ে এই ক্ষেত্রে বিশেষে না থাকাই ভালো। তাও পাবলিকেশন যদি থাকে, ভালো পাবলিকেশন, আমি বলব হ্যাঁ, অবশ্যই এটা উল্লেখ করো। এট লিস্ট তুমি বুঝাইতে পারবা যে তোমার এই রিলেটেড কাজ করেছো তুমি। আর কি ফ্যাক্টর তোমাদেরকে হেল্প করতে পারে? ১ নম্বরে অবশ্যই কমিউনিকেশন বা কানেকশন। যে তুমি বিভিন্ন রিসার্চ অ্যাডভাইজারকে, তুমি মনে করো এখন 5th ইয়ারের স্টুডেন্ট, তুমি অলরেডি মেডিকেল শেষ করার পথে, ফাইনাল ইয়ারে আছো। তোমার ফার্মাকোলজি নিয়ে কাজ ভালো লাগে বা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ ভালো লাগে। তুমি ওই রিলেটেড কাজ নিয়ে একটা তুমি এক্সেল ফাইল বানালা। তুমি ইউএসএ তুমি ইউএসএ তেই রিসার্চ পার্সু করতে চাও বা ইউরোপে পার্সু করতে চাও। যে এখানে যেতে চাও ওখানকার ইউনিভার্সিটি গুলো তুমি ওয়েবসাইট গুলো ঘুরে দেখলা যে ওখানে মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি নিয়ে কি কাজ হচ্ছে। ওখানে কোনো একটা প্রফেসরের কাজ তোমার খুবই ভালো লাগলো। তুমি তাকে একটা ইমেল দিলা যে তোমার অমুক পেপারটা পড়েছি। ওখান থেকে তুমি একটা ল্যাকিংস বের করলা বা একটা কোয়েশ্চেন বের করলা, যেহেতু আমি এই জিনিসটা বুঝিনি। আ তোমার কাজটা ভালো লেগেছে। ফিউচারে অপরচুনিটি থাকলে আমি তোমার সাথে কাজ করতে চাই। দ্যাট মিনস তুমি একটা কমিউনিকেশন বিল্ড আপ করলা। হয়তো তুমি তখন অ্যাপ্লিকেশন করবা না। আরো ১.৫ বছর বা ২ বছর পরে অ্যাপ্লিকেশন করবা। বাট তুমি ওই কমিউনিকেশনটা পরে গিয়ে কাজে লাগাতে পারবা। তো এটা একটা এক্সাম্পল দিয়েছি, বা আরো অনেকভাবে কমিউনিকেশন বিল্ড আপ করা যায়। LinkedIn এর মাধ্যমে করা যায়। LinkedIn এ তুমি কোন প্রফেসরের সাথে কানেক্ট থাকলা। ওরা হয়তো কোন পেপার পাবলিশ করলো, আপডেট দিল। তুমি ওটাতে গিয়ে পেপারটা পড়লা। ওকে একটা মেসেজ দিলা বা কমেন্ট করলা অ্যাপ্রিশিয়েট করে বা কাজ নিয়ে। এ ধরনের অনেক ধরনের সোর্স আছে। আর ডিপার্টমেন্টাল বা ইউনিভার্সিটি সিনিয়র এটা বলেছি কারণ এখানে এসে আমি যেটা দেখতে পেলাম, আ যারা ইউনিভার্সিটি গুলোর থেকে পাশ করে এসেছে তাদের প্রচুর কানেকশন। মনে করো আমি যদি একটা উদাহরণ দেই, ইঞ্জিনিয়ারিং মনে করো বুয়েট বা চুয়েট। আমার অবার্নেই বুয়েটেরই মিনিমাম 50 থেকে 100 স্টুডেন্ট আছে। একই ডিপার্টমেন্টে দেখা গেল ৫-৬ জন ফ্রেন্ড। সব সেম ডিপার্টমেন্ট থেকে পাশ করে এসেছে বাংলাদেশ থেকে। এখানেও সেম ডিপার্টমেন্টে আবার পড়াশোনা করছে। বা ফার্মেসি ডিপার্টমেন্টের। দেখা গেল ওদের আগের ৪-৫ বছরের সবাইকেই চিনে এবং মেক্সিমামই হয়তো একটা বড় অংশ ইউএসএ তে আছে। বা আমি আরেকটা উদাহরণ দেই, আমাদেরই এক বড় ভাই, উনি অনেক সিনিয়র, প্রায় ১০-১২ বছর সিনিয়র। ডিউর মাইক্রোবায়োলজি থেকে পড়ে এসেছে। উনারা উনাদের ব্যাচের মনে হয় ৩০ জন বা প্লাস মাইনাস সামথিং উনারা ছিল। ওই ৩০ জনই ইউএসএ তে। তো যেটা বোঝাতে চাচ্ছি যে ডিপার্টমেন্টের এই ধরনের কানেকশন গুলো খুবই ইম্পোর্টেন্ট। কিন্তু মেডিকেল থেকে আসলে এটা আমাদের একটা ল্যাকিংস যে আমি যখন এসেছি আমি খুব একটা কানেকশন পাইনি। বা এখানে আসার পরে আমার লাস্ট ৬-৭ বছরের এক্সপেরিয়েন্স আমি সব মিলিয়ে হয়তো আমার সিএমসির ৩-৪ জন পেয়েছি। আর পুরাপুরি যদি আমি মেডিকেল ওভারঅল বাংলাদেশ মেডিকেল থেকে দেখি, বাংলাদেশের সব মেডিকেল থেকে হয়তো ১০ বা ১৫ জন পেয়েছি যাদের সাথে আমার কানেকশন হয়েছে।
যারা মেডিকেল থেকে পড়ে এসে এখানে রিসার্চ ফিল্ডে আছে। তো এইটাতে আমাদের একটা ল্যাকিংস। হোপফুলি আমি তো চেষ্টা করছি হয়তো তোমাদেরকে একটু বলার, তোমরা যখন আসবে ইনশাল্লাহ এভাবে হয়তো আমাদের কানেকশন আরো বাড়বে ফিউচারে। আর সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন যেটা অলরেডি বললাম, লিঙ্কডইন বা ফেসবুকে আমাদের তোমার বাংলাদেশি বিভিন্ন গ্রুপ আছে, রিসার্চ গ্রুপ, নেক্সট অফ ইউএসএ, হায়ার স্টাডি অ্যাব্রোড, এগুলোর মাধ্যমে তোমরা একটা আইডিয়া পেতে পারো যে অনেকে ওখানে পোস্ট দেয় যে অমুক প্রফেসরের স্টুডেন্ট লাগবে, বা তোমার ইভেন অ্যাপ্লিকেশনের প্রসেস এগুলোর ব্যাপারে অনেক কিছুর গাইডলাইন তোমরা ওখান থেকে পাবা। আর আর্টিকেল পড়ার অভ্যাস যেটা জার্নাল ক্লাবের মাধ্যমে করতে পারো, নিজেরা যা রিসার্চ পেপার পড়তে পারো অন ইউর ওন, বা কাউকে ইনভাইট করতে পারো একটা রিসার্চ পেপার এক্সপ্লেন করার জন্য তার নিজের ফিল্ড থেকে। এভাবে তোমরা তাহলে রিসার্চের ব্যাপারে মোর আইডিয়া হবে, এটা তোমার কাজেও দিবে। কারণ অনেক সময় তুমি যখন অ্যাপ্লিকেশন করবা, দেখা যাবে প্রফেসররা তোমাকে বলবে যে ঠিক আছে তুমি তো আমার কাজ লাইক করেছো, বলেছো যে ওই পেপারটা তুমি লাইক করেছো, চলো আমরা 2 সপ্তাহ পরে মিট করবো, তুমি আমার ওই পেপার নিয়ে তুমি একটা প্রেজেন্টেশন বানাও বা আমাকে প্রেজেন্ট করো, তুমি ওখান থেকে কি শিখেছো। তো তুমি যখন প্রেজেন্ট করতে যাবা, তোমার যদি আগের এক্সপিরিয়েন্স না থাকে, আইস ব্রেকিংটা না হয়, তাহলে দেখবা তোমার মধ্যে জড়তা থেকে যাবে এবং তখন কঠিন হয়ে যায় প্রেজেন্টেশন দেওয়াটা। একটা ভালো প্রেজেন্টেশন দেওয়াটাও একটা আর্ট। আর এনআইএইচ ওয়েবসাইট বলেছি কারণ এনআইএইচ ওয়েবসাইটে তুমি যদি একটু ওখানে এক্সপ্লোর করে দেখবা, অনেক সময় ইউএসএ যে রিসার্চ ফান্ডিং গুলো আসে বিভিন্ন তোমার অর্গানাইজেশন থেকে আসে, মনে করো এনআইএইচ বা এনএসএফ বা মনে করো এফডিএ, এই ধরনের ফান্ডিং আসে। তো এদের ওয়েবসাইট গুলোতে অনেক সময় মনে করো 2025 চলছে, এবছর কোনো একটা প্রফেসরকে নেক্সট 5 ইয়ার্স এর জন্য ওরা একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিল, বলে যে তুমি নেক্সট 5 ইয়ার্সে এই টপিক্স নিয়ে রিসার্চ করবা। তো যে প্রফেসররা যে রিসার্চটা করবে, আইডিয়াটা কিন্তু এনআইএস বা এনএসএফ বা এফডিএ দেয় না, আইডিয়া ওই প্রফেসরই নিয়ে আসে, এবং সে আইডিয়া নিয়ে হাইপোথিসিস নিয়ে ওই প্ল্যানটা ওই ওয়েবসাইট বা ওই অর্গানাইজেশনের কাছে প্রেজেন্ট করে। তখন ওই অর্গানাইজেশন ডিটারমাইন করে তাকে কি আমি নেক্সট 5 ইয়ার্স এর জন্য টাকা দিব কিনা। তো তুমি যখন ওই ইউনিভার্স ওই ওয়েবসাইট গুলোতে যাবা, তখন তুমি দেখতে পাবা যে কারেন্টলি কোন ইউনিভার্সিটির, তুমি মনে করো নিউরোসায়েন্স নিয়ে কাজ করতে যাচ্ছ, তুমি নিউরোসায়েন্স নিয়ে যখন সার্চ করবা ওদের ওয়েবসাইটে, তোমাকে সব নিউরোসায়েন্সের রিসার্চ এবং কারেন্টলি কোথায় কোথায় ফান্ডেড প্রোগ্রাম আছে যেখানে ওরা রিসার্চ করছে এবং নেক্সট 5 ইয়ার্স এর জন্য ওখানে ফান্ড সিকিউর, ওইরকম ইউনিভার্সিটির ওই কাজের প্রফেসর যিনি অ্যাডভাইজার, ওকে যদি ইমেল করো তাহলে অনেক সময় কাজে দেয়। কারণ অ্যাডমিশনটা অনেক সময়, যেহেতু তোমার এখানে তোমার স্কলারশিপ দিবে, তোমার টিউশন ফি ওরা পে করবে, তোমাকে স্টাইপেন্ড দিবে, এগুলোর জন্য তো ওদের নিজেদের ওটা তো পকেট থেকে দেয় না, কোনো একটা অর্গানাইজেশন থেকে ওরা ফান্ডিং ম্যানেজ করে। তো যাদের কাছে নেক্সট 5 ইয়ার্স এর ফান্ডিং আছে, ওইরকম কারো কাছে যদি তুমি সরাসরি রিচ করতে পারো আর সে যদি তোমাকে ইয়েস বলে, তখন তোমার 2টা ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে তোমার প্রবাবিলিটি হাই যে তার স্টুডেন্ট লাগতে পারে যদি সে এখনো না নিয়ে থাকে, আর আরেকটা হচ্ছে তার কাছে যদি যাও নেক্সট 4-5 ইয়ার্স যতদিনের জন্য যাচ্ছ তুমি সিকিউর, তোমার ফান্ডিং নিয়ে কোনো সমস্যা হবে না। তো তাহলে তুমি একটা আইডিয়া পেলা ওখান থেকে যে তাকে ইমেল করলে তোমার কতটুকু লাভ হবে। তো এটা এই ধরনের এনআইএইচ বা এফডিএ বা এনএসএফ ওদের ওয়েবসাইটে খুঁজে দেখতে পারো যে কারা তোমার রিলেটেড ফিল্ডে রিসার্চে করছে এবং কোনটা কারেন্টলি ফান্ডেড প্রজেক্ট। তো মোটামুটি এই জিনিসগুলো তুমি যদি ফলো করো একটা অ্যাপ্লিকেশন আইডিয়া পেলা। আর কখন অ্যাপ্লাই করবা মেবি অলরেডি তোমরা অনেকেই জানো এটা সম্বন্ধে, তাও আমি একটা আইডিয়া দিতে ছিলাম। ইউএসএ তে নর্মালি 2টা সেশনে অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন দেয় ওরা, একটা হচ্ছে ফল সেশন আর একটা হচ্ছে স্প্রিং সেশন। স্প্রিং সেশনের ক্লাস শুরু হয় জানুয়ারিতে, আর ফল সেশনের ক্লাস শুরু হয় অগাস্টে, যেটা হচ্ছে মনে করো সামনের মাসে। আর ইন বিটুইন হচ্ছে মে জুন জুলাই হচ্ছে, বা জুন জুলাই হচ্ছে সামার, ওই সময় কোনো স্টুডেন্ট নেয় না ওরা। তো মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম 90% ইউনিভার্সিটি বা 100% ইউনিভার্সিটিরই ফলে স্টুডেন্ট নেয় ওরা। আর স্প্রিং এ আসলে 50% বা এক্সাক্ট পার্সেন্টেজ বলতে পারবো না, বাট কিছু ইউনিভার্সিটি নেয় কিছু ইউনিভার্সিটি নেয় না। তো তুমি যদি কোথাও অ্যাপ্লিকেশন করতে চাও, তোমার প্রবাবিলিটি যদি বাড়াতে চাও, অবশ্যই ফল সেশন ধরা টার্গেট রাখাটা বেটার। আর অ্যাপ্লিকেশনের ডেডলাইন নিয়ে যদি বলতে চাই, আহ, তোমার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ডেডলাইন থাকে ডিসেম্বরের 1। কিছু ইউনিভার্সিটির হয়তো তোমার জানুয়ারিতে থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম ডিসেম্বর 1 শেষ হয়, যেটা হচ্ছে মনে করো
অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে শুরু হয়। আর যেমনটা মনে করো তুমি যদি নেক্সট ফল 26 তুমি কোনো ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছ, ওখানে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তাহলে তোমাকে এই অগাস্ট বা সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করতে হবে। কারণ মোস্ট অফ দ্য টাইম এই ডিসেম্বরের মধ্যে ওদের অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। এরপরে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। কাইন্ড অফ তুমি ৬-৭ মাস আগে অ্যাপ্লিকেশন ডান করতে হয়। আর তার মানে তুমি যদি ফল 26 এপ্লাই করতে চাও, তোমার এই সামার মানে এখনের মধ্যে অলরেডি তোমার জিআরই স্কোর, সিবি, টোফেল, এসওপি এগুলো সব রেডি থাকাটা ইম্পর্টেন্ট। বা যদি রেডি না থাকে তোমার জন্য এটা একটু কষ্ট হয়ে যাবে আরকি। আর রিকমেন্ডেশন, either রিকমেন্ডেশন লেটার রেডি থাকতে হবে বা রিকমেন্ডার, তুমি কার থেকে রিকমেন্ডেশন নিবা ওইসব টিচারদের সাথে গিয়ে কথা বলে নিজেকে পরিচিত করে রাখলা, যাতে ফিউচারে যখন রিকমেন্ডেশন নিবা ওনাদের ইমেল আইডি লাগতে পারে, ওনাদের মোবাইল নাম্বার লাগতে পারে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর দ্যাটস ইট। এগুলো সব যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ, দেন ওয়েলকাম টু দ্য রিসার্চ ফিল্ড আর অ্যান্ড অর ওয়েলকাম টু দ্য ইউএসএ। কারণ অনেকে ইউরোপ প্রেফার করে, অনেকে ইউকে প্রেফার করে, যার যেটা প্রেফারেন্স সে সেদিকে যেতে চাও, কিন্তু আলটিমেটলি ওয়েলকাম টু দ্য রিসার্চ ফিল্ড। আর এটা ছাড়া হয়তো বা ফিউচারে হয়তো অন্য কোনো সময় যদি সময় হয় আমি হয়তো তোমাদের আরো একটু ডিটেলস হয়তো আলাপ করতে পারি যে এসওপিতে কি ধরনের ম্যাটার গুলো হয়তো লিখলে তোমার জন্য সুবিধা হতে পারে, বা একটা ইমেল কিভাবে সাজাতে পারো, বা একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট কিভাবে এক্সপ্লোর করলে তোমার জন্য ভালো হয়, বা একটা ইমেলের ভাষাটা কিভাবে হলে সুন্দর হয় মোর প্রফেশনাল ওয়েতে। ওগুলো হয়তো আমি ফিউচার আলাপ করবো, বাট আজকের দিনের জন্য চেষ্টা করেছি যতটুকু পারছি কভার করার। আই হোপ কিছুটা হলেও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, অ্যান্ড আই থ্যাংক ইউ অল কোয়েশ্চেন। এখানে মুমতাহিনা হাত তুলছিলা, ও তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? বা অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারো ফ্রিলি ভাইয়ের কাছ থেকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়ের থেকে আস্ক করতে পারো। আচ্ছা ভাইয়া, হয়তো অনেকে যেহেতু বিগিনার, অনেকের হয়তো ফিল্ডটা সম্পর্কে মানে ফার্স্ট জানতেছে, বা এই মানে একাডেমিয়া অনেক সময় ক্লিনিক্যাল সাইড ওইগুলো ডিফারেন্স করতে পারে না আর কি। তো ওই ক্ষেত্রে ওরা কিভাবে, যারা ধরুন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, অনেকে তো বুঝতে পারে না, মানে যেটা করতেছে একাডেমিক সাইডে চলে যাচ্ছে রিসার্চ গুলা, আর হচ্ছে কিছু হচ্ছে মানে অনেকে যে ক্লিনিক্যালি থাকে সাথে রিসার্চ করার ট্রাই করে, তো ওই ক্ষেত্রে কিভাবে ওরা অ্যাপ্রোচ করতে পারে? তো একাডেমি আর ক্লিনিক্যাল দুইটা তো আসলে আহ, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো দুইটা সেম, বাট যখন তুমি ইউএসএ প্রেক্ষাপট চিন্তা করবা দুইটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। মনে করো কেউ ডায়াবেটিস নিয়ে রিসার্চ করছে, আহ, যে ডায়াবেটিস বা এন্ডোক্রাইন নিয়ে, বা মনে করো আমি নিউরোসায়েন্স নিয়ে কাজ করছি, রিসার্চ করছি মেমোরি নিয়ে, হিপোক্যাম্পাস নিয়ে, শুনতে মনে হচ্ছে এগুলো হয়তো মেডিকেল টার্ম। হ্যাঁ অবশ্যই এগুলো মেডিকেল টার্ম, এগুলো অবশ্যই হিউম্যান ডিজিজ নিয়ে কাজ করছে। বাট এই ডিজিজে বা এই ফিল্ডে রিসার্চ করার জন্য হয়তো আমার ক্লিনিক্যাল নলেজ লাগবে, বাট ক্লিনিক্যাল কোনো সার্টিফিকেট এখানে লাগবে না, ইউএসএ তে লাগবে না। কিন্তু তুমি যদি পিওরলি ক্লিনিশিয়ান হতে চাও ইউএসএ তে, ওই ক্ষেত্রে তাহলে তোমার ইউএসএ মিলি লাগবে। ইউএসএ মিলে ছাড়া তুমি ক্লিনিশিয়ান হতে পারবে না, তুমি এখানে প্র্যাকটিস করতে পারবে না, বা পেশেন্ট বা সরাসরি পেশেন্ট নিয়ে কাজ করতে পারবে না। তো এই কারণে একাডেমিয়া এবং মেডিকেল সাইড সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ আমার পরিচিত অনেকেই আছে যারা পিএইচডি করছে বা মাস্টার্স করছে এট দ্য সেম টাইম, পাশাপাশি ইউএসএমএলই আস্তে আস্তে ইউএসএমএলই দেওয়া শুরু করে দিয়েছে। তো বাই দ্য টাইম তাদের মাস্টার্স বা পিএইচডি শেষ হয়, দেখা যায় ইউএসএমএলই দুইটা স্টেপ দিয়ে দেওয়া হয়। আর এতে যেটা যেটা সুবিধা হয়, ইউএসএমএলতে অনেক সময় ওরা রিসার্চ এক্সপিরিয়েন্স দেখতে চায়। তো মাস্টার্স বা পিএইচডি যে রিসার্চ এক্সপিরিয়েন্স ওরা ওইটাকে ভালো কাজে লাগাতে পারে সিভিতে। আর এট দ্য সেম টাইম যেহেতু অলরেডি যেহেতু ইউএসএ তেই থাকবে, তাহলে ভিসার ইস্যুটাও
কিছুটা কমপ্লিকেশন কমে যায়, যেটা বাংলাদেশে থেকে ইউএসএমএল স্টেপ 1-2 দিলে অনেক সময় রোটেশনের জন্য ইউএসএ তে B1 B2 ভিসা বা যেটা ভিজিট ভিসা ওই ভিসাগুলোতে, বা অনেক সময় J1 ভিসাতে আসে অনেকে, তো ওই ভিসা ক্যাটাগরি গুলোতে আসা একটু টাফ হয়ে যায়। তো যেটা বলতে চাচ্ছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যদি কারো রিসার্চ ফিল্ডে আসার ইচ্ছা থাকে, অ্যাট দ্য সেম টাইম যে আমি ক্লিনিশিয়ানও হতে চাই, বেটার স্টেপ 1 টা তো যেহেতু এমবিবিএস থাকাকালীনই দিয়ে দেওয়া যায়, স্টেপ 1 টা আগে দিয়ে দিলেই ভালো। তাহলে তোমার কিছুটা কাজ আগে আগাই থাকলো, আর পরে তুমি যখন ইউএসএ তে আসলা রিসার্চ করতে করতে তুমি স্টেপ 2 টা দিয়ে দিতে পারলা, তাহলে সবই কভার হলো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্কলারশিপ অপরচুনিটি ফর অ্যাপ্লাইং মাস্টার্স এন্ড পিএইচডি কেমন? অপরচুনিটি অনেক, জাস্ট এখন ওইটা তোমার যেটা বললাম আমি যে ফ্যাক্টর গুলা বললাম, যে তোমার এসওপিতে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেছো, তোমার রিকমেন্ডেশনটা তোমাকে কতটুকু ভালো রিকমেন্ডেশন দিয়েছে রিকমেন্ডার, অর রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে তো অবশ্যই ভালো, বা কিছু এক্সপিরিয়েন্সও যদি থাকে, তাহলে ওই জিনিসগুলো তো একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় তোমার ২ ধরনের অ্যাপ্লিকেশন হয়। একটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, আর একটাকে বলে কাইন্ড অফ আ পার্সোনালাইজড অ্যাপ্লিকেশন। পার্সোনালাইজড টার্মটা সঠিক না, এটা হয়তো আমি বললাম টার্মটা। যেটার সারমর্ম হচ্ছে কিছু ইউনিভার্সিটিতে ফান্ডিং গুলা ইউনিভার্সিটি ইটসেলফ দেয়। দ্যাট মিনস মনে করো চিটাং মেডিকেল থেকেই স্কলারশিপ দেওয়া হবে ৫ জনকে। যে এই ৫ জনকে চিটাং ইউনিভার্সিটি নিজের পকেটের খরচে পড়াবে। ওইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। তাহলে তুমি ওই ইউনিভার্সিটির কাছে রিচ আউট করবা, ইমেইল করবা ইউনিভার্সিটির অ্যাডমিশন কমিটির কাছে, বা ইমেইল না করেও সরাসরি অ্যাপ্লিকেশন করলা। ইউনিভার্সিটির ওরা যদি মনে করে যে অ্যাপ্লিক্যান্টদের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটা কম্পিটিটিভ, তারা তোমাকে সরাসরি অ্যাডমিশন দিয়ে দিবে, এবং ওসব জায়গায় অ্যাডমিশন মানেই মোটামুটি স্কলারশিপ কনফার্ম। এটা একটা। আর যেটা পার্সোনালাইজড, আমি বললাম পার্সোনালাইজড যদিও এরকম কোনো টার্ম নাই এখানে। সেটা হচ্ছে যে আমি আগে দিয়ে বললাম যে তোমাদের এনআইএইচ থেকে কাউকে ৫ বছরের ফান্ডিং দিল। দ্যাট মিনস ওই ফান্ডিং এর এখতিয়ার, ইউজ করার এখতিয়ার কিন্তু ওই প্রফেসরের কাছেই। অবশ্যই এটার অডিট হয়, হিসাব-নিকাশ দেখাতে হবে কিভাবে খরচ করছে। বাট ওই ফান্ডিং এর আওতায় দেখা যায় ১ জন বা ২ জন বা ৪ জন ৫ জন স্টুডেন্ট নেওয়ার ওদের ওভাবে ওরা খরচ হিসাব করা থাকে। তো তুমি যখন ইমেইল করবা, কোথাও যদি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন হয় ওখানে ইমেইলিং এর খুব একটা কাজ নেই। বাট যেখানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন না, ওখানে যদি তুমি প্রফেসরদেরকে ইমেইল করো, আর কোন প্রফেসর যদি তোমাকে লাইক করে যে হ্যাঁ, আমি তোমাকে নিতে চাই, আমারও একটা স্টুডেন্ট লাগবে। ওই ক্ষেত্রেও ওই প্রফেসরই তোমাকে দেখা যাবে তোমার পুরো মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের জন্য ফান্ডিং, ওরা স্কলারশিপটা প্রোভাইড করবে। তো অ্যাপ্লিকেশন করার সময় আসলে ওইটা তখন খুঁজে দেখতে হয় যে কোথায় সেন্ট্রাল আর কোথায় তোমার ইন্ডিভিজুয়াল প্রফেসরকে ইমেইল করতে হবে। কোথাও অনেক সময় ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলোতে লেখা থাকে। আর অনেক সময় তোমার নিজে এটা ইউনিভার্সিটির প্রফেসরকে ইমেইল করলে ওরাই বলে দেয় যে এখানে তো আসলে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, আ বাট তুমি এপ্লাই করো, ওইভাবে বলে দিবে হয়তোবা। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করলো if there is any specific skill that would give us an edge or help us to get included in research projects, something we could start learning now as undergraduate MBBS students. Chat box. বুঝছি, হ্যাঁ, আমি পড়ছি এটা। তো রিসার্চ এক্সপেরিয়েন্স আ যেটা করতে পারো হয়তোবা তুমি যে ধরনের কাজে আ থাকতে চাও, মনে করো তুমি ক্যান্সার নিয়ে কাজ করো। হয়তো আ ক্যান্সারের যে ধরনের আউটকাম গুলো আছে, বা আমাদের রেডিওলজিতে যে ধরনের ড্রাগ গুলো নিয়ে কাজ করছে, ওই ধরনের যদি তুমি পেশেন্ট স্টাডি বা পেশেন্ট আউটকাম নিয়ে যদি কিছু কাজ করতে পারো, যেহেতু আমাদের যদিও এগুলো অনেকটা কাইন্ড অফ বিহেভিয়ারাল বা পাবলিক হেলথ রিলেটেড কাজ হয়ে যাচ্ছে, বাট এট লিস্ট তুমি নিজেকে প্রুভ করতে পারবা যে আ তুমি ওই ধরনের কাজের সাথে ইনক্লুডেড ছিলা। এটা একটা। আর যদি মোর প্রেসাইজ হতে হয় যে তুমি ওয়েট ল্যাবের এক্সপেরিয়েন্সই চাচ্ছ, যে আমরা যে ধরনের মেথোডোলজি ইউজ করি, তো ওই ক্ষেত্রে মেডিকেলে থাকা অবস্থা আসলে একটু টাফ। আনলেস কোনো ওরকম ভলান্টিয়ার অর্গানাইজেশন থাকে, বা কোনো অর্গানাইজেশন থাকে যারা তোমাকে রিসার্চ এক্সপোজার দিতে হেল্প করবে। যেমনটা আমাদের কেনসা স্টেট ইউনিভার্সিটিতে একজন টিচার আছেন। উনি কেমিস্ট্রির ফ্যাকাল্টি। উনি বাংলাদেশী, এবং
উনি হচ্ছে অনেক ভলান্টারি কাজ করেন এবং ওনার দেশে ২ টা রিসার্চ কাইন্ড অফ স্কুল বলো বা রিসার্চ ক্লাব বলো আছে। একটা ঢাকায়, একটা চিটাগংয়ে। তো ওনারা বিভিন্ন ধরনের রিসার্চ কাজ শিখায়। তো এই ধরনের যদি কোনো ক্লাবের সাথে ইনক্লুড হতে পারো, ওখানে মানে ইনক্লুড হওয়ার জন্য জাস্ট মোটামুটি ব্যাকগ্রাউন্ড থাকলেই হয়। কথা বলে ওনারাই পরে তোমার যদি মনে করে যে ওনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে, তাহলে ওনারা তোমাকে ইনক্লুড করবে। ওখান থেকে যদি কিছু রিসার্চ এক্সপোজার নিতে পারো, তাহলে ওইটাও কাজে দিতে পারে। আর যেটা আগে দিয়ে বললাম, পাবলিক হেলথের ওদের হয়তো একটা সুবিধা মাস্টার্স করতে পারে। যদিও আ টু বি অনেস্ট পিএইচডি ইউএসএ তে সরাসরি পিএইচডি তেও আসা যায়। তোমার যে সবসময় মাস্টার্স থাকতেই হবে এমন না। তো যদি একেবারেই রিসার্চ কোনো এক্সপোজার না থাকে, তাহলে হয়তোবা তোমার ওই যে ধরনের সায়েন্টিফিক কনফারেন্স গুলো হয়, মেডিকেলের ইন্টার-মেডিকেল, এট লিস্ট ওখানেও যদি কিছু দিতে পারো যে একটা পোস্টার বা ওরাল ওই রিলেটেড নিজেকে একটু বা রিসার্চ রিলেটেড বিভিন্ন ক্লাবের সাথে থাকলা, হয়তো ওইটা কিছুটা কাজে দিবে। আদারওয়াইজ আসলে টু বি অনেস্ট আমাদের জন্য আসলে রিসার্চের আ স্কোপটা কম মেডিকেলের থেকে। আমি জানি না আমাদেরকে প্যাথোলজিতে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে বা ইমিউনোসাইটোকেমিস্ট্রি করে ওই ধরনের এক্সপোজার নিতে দিবে কিনা? কারণ এটা খুবই আ কমন একটা টেকনিক এবং খুবই ইম্পোর্টেন্ট একটা টেকনিক। বা আ ল্যাবরেটরি মেডিসিন বা ক্লিনিক্যাল আ আই মিন আ ব্লাড ট্রান্সমিশন ডিপার্টমেন্ট, যেখানে ওরা বিভিন্ন ধরনের পিপিআর বা তোমার মনে করো ব্লাড নিয়ে বিভিন্ন ব্লাড ওয়ার্ক করে। ওখানে যদি কিছু কাজ এক্সপোজার নিতে পারো, হয়তোবা কাজে দিতে পারে। I don't know ওখানে কতটুকু স্টুডেন্টদেরকে অ্যালাও করবে ওই ধরনের এক্সপোজার এর জন্য। এমনিতে এখন কিছু কিছু অর্গানাইজেশন হচ্ছে যারা হচ্ছে পিসিআর গুলার ট্রেনিং দেয়। আবার চিরং একটা হইছে মানে অ্যাডভান্স ড্রাগস রিসার্চ ডেভেলপমেন্ট, ওটা হচ্ছে র্যাড নিয়ে অনেক সময় ট্রেনিং দেয়, হ্যাঁ, রিসেন্টলি হচ্ছে। ওইটাই বুঝে যাচ্ছি। অনেক অর্গানাইজেশন আমি আমি থাকতে ছিল না। বাট আ যেটা এখন তুমি বললা, এখন শুনলাম। তো এরকম অনেক অর্গানাইজেশন আস্তে, আস্তে হচ্ছে আমিও শুনেছিলাম। বাট কোনটা স্পেসিফিক নাম জানতাম না। তো ওই এক্সপেরিয়েন্স যদি নিতে পারো, তাহলে এট লিস্ট তুমি তোমার সিভিতে লিখতে পারবা যে এটা এভাবে হচ্ছে। আর কিছু এক্সপোজার হয়তোবা তুমি YouTube ভিডিও, এখন তো YouTube ভিডিও একটা বড় প্ল্যাটফর্ম। কিছু বেসিক এক্সপেরিয়েন্স হয়তো তুমি YouTube ভিডিও দেখে এট লিস্ট আইডিয়া পেলা যে এটা এভাবে করে। আ হয়তো কাজটা করো নাই, এট লিস্ট সিভিতে লিখতে পারবা যে এটা সম্বন্ধে তুমি জানো বা এটা করেছো। তো এরপর আরেকজন লিখছিল, অ্যাজ এ বিগিনার আফটার এমবিবিএস, হোয়াট ওয়াজ ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ রিসার্চ এক্সেপ্ট আরএফএসটি? আর হচ্ছে মানে হোয়াট ওয়াজ ইউর মেডেন রিসার্চ স্টোরি ফ্রম হোয়ার ইউ এভরিথিং স্টার্ট? এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আরএফএসটি ছাড়া কাইন্ড অফ বলতে গেলে আমি যে ধরনের ওয়েট ল্যাবে কাজ করছি, ওয়েট ল্যাবের কোনো এক্সপেরিয়েন্স ছিল না আসলে। যদিও ইন্টার্নশিপের সময় আমি ২ টা রিসার্চ প্রজেক্টে ইনক্লুড ছিলাম। কিন্তু ওইটাও আসলে পাবলিক হেলথ রিলেটেডই ছিল। একটা ছিল হচ্ছে আমাদের আ সুজত পাল স্যার, তারপরে সাত্তার স্যার, তারপরে রিদন স্যার, সব তো মারা গেছেন। তো উনাদের একটা কাজের সাথে আমি ইনক্লুডেড ছিলাম। উনারা একটা পপুলেশন হেলথ স্টাডি করেছিলেন রাঙ্গামাটিতে। তো কাইন্ড অফ ওইটাও পাবলিক হেলথ রিলেটেড। যেহেতু আমি পাবলিক হেলথ ফিল্ডে আসিনি, তো আমার ফিল্ডে আসলে কোনো এক্সপেরিয়েন্স ছিল না, টু বি অনেস্ট। তো এখানে আমি যেটা টেকনিক এপ্লাই করেছি, যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আ একটা সুবিধা ছিল আমাদের জন্য, আমরা যে ফিল্ডেই আমরা অ্যাপ্লিকেশন করি না কেন, কিছু স্টোরি তো বলতে পারবো। যে সব ধরনের পেশেন্টই তো কম বেশি আমরা ইন্টার্নশিপের সময় দেখেছি। এবার এটা ক্যান্সার বলো বা ডায়রিয়া বলো বা পেডিয়াট্রিক্স বলো, নিউরোসায়েন্স বলো, হোয়াটএভার ইট ইস। তো ওভাবেই আমি জাস্ট আমার এসওপিটা সাজিয়েছি বা সিভিটাকে ওভাবেই আ ফর্ম করার ট্রাই করেছি। আদারওয়াইজ রিসার্চ এর কোনো এক্সপেরিয়েন্স দেখাতে পারিনি। আর প্রচুর ইমেইল করতে হয়েছে। এটা ছাড়া আসলে আমার আর কোনো স্কোপ ছিল না। আর কিছু কমিউনিকেশন ছিল, ছিল যে ইমেইল করে কমিউনিকেশনটা বিল্ড আপ করেছি। তো এখন মনে করো হয়তো আমি হয়তো আ তোমাদের পেজে বা হয়তো মাঝে, মাঝে হয়তো বলতে পারবো যে অমুক ইউনিভার্সিটিতে বা এখন আমি যে ২ টা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড আছি, অবার্ন আমি হয়তো অবার্নের কথা বলতে পারবো যে এখানে কারা, কারা স্টুডেন্ট নিবে নেক্সট ইয়ার, নেক্সট ফল। একটা আইডিয়া দিতে পারবো যদি কেউ নিয়ে থাকে। বা আমি কেনসের কথা বলতে পারবো। বা আমি যেখানে মাস্টার্স করেছি তাস্কিগি, ওইটার কথা বলতে পারবো। বা আরো ১ টা ২ টা ইউনিভার্সিটির হয়তো খোঁজখবর নিয়ে জানাতে পারবো যেখানে আমার পরিচিত কেউ আছে। মেডিকেলের হোক বা নন মেডিকেল হোক। তো তাইলে তুমি এটলিস্ট ইমেইল করে জানতে পারবা।
তো ওই কমিউনিকেশনটাই হয়তো তোমার কাজে দিতে পারে যদি রিসার্চ এক্সপেরিয়েন্স নাও থাকে। তো কমিউনিকেশন সবচেয়ে, আর যদি এক্সপোজার না থাকে এটলিস্ট কমিউনিকেশনটা আমার মনে হয় যত আর্লি শুরু করা যায় আরকি। আচ্ছা, যে কোনখান থেকে আপনার যে রিসার্চে আসাটা, কোন জার্নি থেকে? জার্নি বলতে মানে ইন্সপিরেশন বোঝাচ্ছ মানে নাকি জাস্ট কিভাবে শুরু করেছি ওইটা? আমি যে মানে হ্যাঁ, তো এখানে লিখছি হোয়াট ওয়াজ ইউর মেডেন রিসার্চ স্টোরি ফ্রম হোয়ার এভরিথিং স্টার্টেড। বুঝছি। ইন্সপিরেশন বলতে গেলে কাইন্ড অফ অনেকগুলো ফ্যাক্টরই আছে। একটা তো হচ্ছে যদিও আমি আম এখনো ক্লিনিক্যালকে মিস করি। ক্লিনিক্যালকে অবশ্যই লাইক করি। বাট রিসার্চ এর প্রতি কিছুটা ফ্যাসিনেশন ছিল। আর আমার এই কিছু কমিউনিকেশনের মধ্যে কিছু মানুষজন ছিলেন যারা আমার রিলেটেড রিসার্চ করেছেন। তো ওনারাও ইন্সপায়ার করেছেন অনেক যে ইউএসএ তে কি ধরনের রিসার্চ হচ্ছে। তো আমি আসলে জানতামই না যে মেডিকেল থেকে কি ধরনের রিসার্চ হয়। ওরা আজকে আমি তোমাদেরকে যে ধরনের কথাবার্তাগুলো বললাম, আমি আনটিল ইন্টার্নশিপ শেষ করেছি আমাকে কখনো এই ধরনের কথা কেউ বলেনি। সো আমার আইডিয়াও ছিল না যে মেডিকেল ফিল্ড থেকে কি ধরনের রিসার্চ সেগুলো মেক্সিমামই আমি আ মোস্ট অফ ইট ইউএসএ তে আসার পরে জেনেছি। আর যতটুকু আমি দেশে থাকতে জেনেছি আমার কমিউনিকেশনের কারণে যারা আমাকে ইন্সপায়ার করেছে, তাদের মাধ্যমে জানতে পেরেছি যে এই ধরনের রিসার্চ গুলো হচ্ছে। আমার মনে হয়েছে যে এটা ইন্টারেস্টিং। তো আমি ইমেইল করা শুরু করেছি অ্যাপ্লিকেশন। আমি মূলত কয়েকটা জায়গায় ইমেইল করেছি যেখানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ছিল। কিছু জায়গায় ইমেইল করেছি সরাসরি প্রফেসরের কাছে। একটা জায়গায় ইন্টারভিউ নিয়েছি। উনি আমাকে ফার্স্ট কোয়েশ্চেনই করেছে আ আমি আমার কোনো এনিমেল এক্সপোজার আছে কিনা? যে কখনো আমি এনিমেল ইউজ করেছি কিনা? তো আমি ওনাকে বললাম, "আমি তো অনেক হিউম্যান নিয়ে কাজ করেছি। ব্লাড ওয়ার্ক বা সেগুলো নিয়ে আমার সমস্যা নাই। বাট এনিমেল এর এক্সপোজার নেই।" তো আমার কাছে মনে হচ্ছে উনার কাছে এটা পজিটিভ মনে হয় নাই। যেহেতু আমার এনিমেল এক্সপোজার নেই। আবার উনি 2nd কোয়েশ্চেন করেছে যে, "আমি পিসিআর পারি কিনা?" আমি পারি না। তো আল্টিমেটলি উনি আমাকে নেয়নি। আর আমি যেখানে মাস্টার্স করেছি টাস্কিগি ইউনিভার্সিটি, ওখানে আবার সেন্ট্রাল অ্যাডমিশন। দ্যাট মিনস ওখানে প্রফেসর ম্যানেজ করতে হয় না। অ্যাপ্লিকেশন করবা। ওখানে অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লিক্যান্ট আছে তাদের মধ্যে যদি তোমার অ্যাপ্লিকেশনটা ভালো হয়, তাহলে ওরা অ্যাডমিশন দিবে এবং ওই ক্ষেত্রে ফান্ডিং ও কাইন্ড অফ সিকিউর। তো যেটা বললাম আমি আগে ইন্সপিরেশন পেয়েছি। আমার পরিচিত অনেকেই আমাকে বলেছে যে এই ধরনের রিসার্চ হয়। আর পরে আমি অ্যাপ্লিকেশন করেছি। সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ছিল। স্কলারশিপটাও ম্যানেজ হয়েছে ওখান থেকে। তো তোমরাও ওভাবেই করতে পারো। আর একটা হচ্ছে তোমার যারা অ্যাপ্লিকেশন করবা হয়তো 3rd ইয়ার টু আর্লি এই ইয়ার জন্য যে কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করবো ওটা দেখার জন্যে। বাট ফাইনাল ইয়ার বা ইন্টার্নশিপ ইস এ গুড টাইম যে তুমি এক্সপ্লোর করতে পারলা কোথায় সেন্ট্রাল অ্যাপ্লিকেশন এটলিস্ট ওইসব ইউনিভার্সিটি গুলো যদি মোটামুটি মিডল টায়ার র‍্যাংকিং হয় বা লোয়ার র‍্যাংকিং মনে করো 100 এর বাইরে র‍্যাংকিং হয়। তো ওগুলাতে ট্রাই করে দেখতে পারো, ইমেইল করে দেখতে পারো। এটলিস্ট কিছু কানেকশন পাবা। ধন্যবাদ ভাইয়া। আহ, আশা করি যারা আজকের সেশনটাতে ছিল এবং হয়তো যারা রেকর্ডটা দেখবে তারা, আচ্ছা আরেক, আচ্ছা থ্যাংক ইউ, তারা মোটামুটি এটা সম্পর্কে আইডিয়া হবে এবং নিজেরা যখন এক্সপ্লোর করবে তারা আরো অনেকগুলো কোয়েশ্চেন আসবে হয়তো বা আপনি আরো কিছু, আপনাকে আরো নেক্সট সেশন গুলোতে পাবো হয়তো তখন আরো অনেকগুলো জিনিস ক্লিয়ার হবে। তো অবশ্যই আসলেই আমাদের, ইনশাআল্লাহ। বলো সরি। গো অ্যাহেড। হ্যাঁ, আসলে যারা আমরা এমবিবিএস এ আসি আমাদের হয়তো গোলটা থাকে অন্যরকম, বাট আফটার একটা সার্টেন টাইমের পরে আমাদের হয়তো ডিফারেন্ট যখন ফিল্ড গুলা এক্সপ্লোর করতে থাকি তখন হয়তো আমাদের আবার ইন্টারেস্ট গুলা ডিফারেন্ট জায়গায় চলে যাই। তো আসলেই আমি যেটা মনে করি আমাদের ক্লিনিক্যাল মানে বাংলাদেশের ধারণাই হচ্ছে কি এমবিবিএস করবা, ক্লিনিক্যাল সাইডে থাকবা। তো রিসার্চটা সম্পর্কে অনেকের হয়তো বা একাডেমিয়া সম্পর্কে অনেকের আইডিয়াটা অনেক থাকে না। তো আসলে আজকের পরেই হয়তো অনেকে নিজেকে এক্সপ্লোর করবে যাদের ইন্টারেস্ট থাকবে। তো হয়তো এখান থেকে আজকের সেশনের পরে অনেকের ইন্টারেস্ট গ্রো হবে মানে একাডেমিয়ার প্রতি। তখন হয়তো আস্তে আস্তে এটা অনেকে হেল্প করবে। তো ধন্যবাদ ভাইয়া। আপনার এই যে আপনার ওখানে এখন রাত, আমাদের এখানে সকাল। তো আপনি আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। হয়তো সামনে আরো অনেকগুলো সেশনে পাবো। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদেরকেও ধন্যবাদ। আ তুমি রিচ আউট করেছো। তোমাদের মানে চিটাং মেডিকেল আমি তো মনে করো তুমি ইউএসএ যেখানে যাও তোমার ইনিশিয়াল ইন্ট্রোডাকশনটা শুরুই হয় কে কোথা থেকে আন্ডারগ্রেড করেছে এটা দিয়ে। তো আমি যেখানে যাই, যখনই যেখানে থাকি,
আমার ফার্স্ট পরিচয় হচ্ছে আমি সিমসিয়ান চিটাং মিডল থেকে পড়েছি। তো আর ওই সিমসিয়ান প্ল্যাটফর্মে একটা প্রেজেন্টেশন দেওয়া বা ওদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করা, এটা আমার জন্য খুবই ভালো একটা অনুভূতি ছিল। এবং কিছু রিসার্চের ব্যাপারে আলোচনা করা বা কিছু চেষ্টা করেছি কিছু দিক নির্দেশনা দেওয়ার। আই হোপ কিছুটা হলেও হেল্পফুল হবে। কারণ আমি যখন ছিলাম অ্যাটলিস্ট আমার এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। এই কি ধরনের রিসার্চ হয়, বিশেষ করে যারা একাডেমিয়াতে যেতে চায় তাদের জন্য। ইভেন তুমি যদি কেউ যদি ক্লিনিক্যাল সাইডেও যেতে চায়, আমি এক্সাম্পল দিতে পারি। আমার পরিচিত এখানে কেউ কিছু ছিল যারা ইউএসএমএল দিয়েছে, বাট হয়তো ম্যাচ হচ্ছিল না। রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে ভালো হতো ওদের জন্য। ওরা দেখা গেল একটা মাস্টার্সে জয়েন করলো, মাস্টার্স করতে করতে পরে ম্যাচও হয়ে গেছে। তো একটা ওই রিসার্চটাই খুব ভালো কাজে দিয়েছে ম্যাচের জন্য। তো রিসার্চ মানেই যে একাডেমিতে যেতে হবে এমন না। মাস্টার্স বা পিএইচডি গুলোও কিন্তু ম্যাচিং এর জন্য অনেক হেল্প করতে পারে। আর এখানে যে এক্সপোজার গুলো হবে এগুলোও সবার জন্য খুবই হেল্পফুল। আমার এখানে আমার মাস্টার্স পিএইচডি বা কারেন্টলি যেখানে আছি, আমার অ্যাটলিস্ট মোর দেন 100 স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল বলো বা আমেরিকান বলো, আমি ট্রেন করেছি, রিসার্চ ট্রেন করেছি। বা এখানে তো মেডিকেল স্কুলটা একটু ডিফারেন্ট। এখানে আগে আন্ডারগ্রেড কাইন্ড অফ অনার্স শেষ করতে হয়, তারপরে মেডিকেল স্কুলে যায়। তো আমার আন্ডারে অনেক স্টুডেন্ট ছিল যারা তোমার রিসার্চ ফিল্ডে এসেছে এক্সপোজারের জন্য, যাতে পরে মেডিকেল ফিল্ডে যেতে পারে। তো আমার অনেক ধরনের ইন্টারেকশন হয়েছে এবং অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। তো তোমরাও যারা রিসার্চ ফিল্ডে আসবা, এই জিনিসগুলোও কাজে দিবে। তুমি সিভিতে লিখতে পারবা যে তুমি কয় স্টুডেন্ট ট্রেন করেছো, তোমার ইন্টারাকশন হয়েছে, যেটা তোমার লিডারশিপ ক্যাপাবিলিটি বা তোমার মেন্টরিং ক্যাপাবিলিটি এগুলোকে প্রুভ করবে। অ্যাট দ্য সেম টাইম রিসার্চের একটা পাবলিকেশনে যদি করতে পারো, তুমি ওটা তোমার ইউএসএমএল পরে ম্যাচিং এ তুমি বলতে পারবা যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আমি এটা পাবলিকেশনও হয়েছে। তো যেটা বোঝাতে চাচ্ছি যে রিসার্চ ফিল্ডে আসা মানে শুধু যে তোমার একাডেমি এই ক্লিনিক্যাল সাইড পুরোই বাদ দিতে হবে তা না। আর যারা ক্লিনিক্যাল বাদ দিতে চাও, রিসার্চ ফিল্ডের এই ক্যারিয়ার পার্সু করতে চাও, মোর দেন ওয়েলকাম। ও দুই গ্রুপের মানুষই আসতে পারো চাইলে। তাহলে ভাই আজকের মতো এখানেই আমরা ক্লোজ করতেছি। তো সামনে কোনো একদিন দেখা হবে। সবাইকে যারা আজকে আমার সাথে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ, এবং ভাইয়াকে তো আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ। দোয়া রইল তোমাদের সবার জন্য এবং হোপফুলি ফিউচারে আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ।